মনোরম দার্জিলিংয়ের শীতলতম স্মৃতি কুড়োতে গিয়ে পাওয়া গেল উষ্ণতম রোমহর্ষক অভিজ্ঞতা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা শর্মিলা সিং এর কলমে দার্জিলিং মেল হত্যা রহস্য। ঋত্বিক দাস একজন গোয়েন্দা। গোয়েন্দা বলতে তিনি লালবাজার থানার ইন্সপেক্টর। ঋত্বিকবাবুর বাড়িতে বাবা মা ছাড়া তেমন কেউ থাকেন না তার সাথে। তবে তার সবসময়ের সঙ্গী হল রাজু। রাজু ঋত্বিকবাবুর ছোটবেলাকার বন্ধু। জীবনের কঠিন থেকে কঠিন সময় তারা দুজন দুজনের সঙ্গ ছাড়েনি। পরিবারের লোকের মতো রাজু সবসময় ঋত্বিকবাবুর সঙ্গে থেকেছেন। তাছাড়াও রাজুর আরেকটা পরিচয় হল সে লালবাজার থানার হেড কনস্টেবল। তাই ঋত্বিকবাবুর সমস্ত তদন্তে রাজু তার সঙ্গী হয়। একই থানায় দুজনের চাকরি হওয়াটা কিন্তু সহজ ছিল না। শেষ 4 বছর ঋত্বিকবাবু অন্য থানায় পোস্টিং ছিলেন, আর রাজু প্রথম থেকেই লালবাজার থানায় ছিলেন কনস্টেবল হিসেবে। এখন প্রমোশন পেয়ে হেড কনস্টেবল হয়েছে। এমনকি ঘুরতে গেলেও সব বন্ধুদের সাথে সাথে রাজু অবশ্যই থাকে ঋত্বিকবাবুর সাথে। দুজনেই এখনো অবধি ব্যাচেলার, তাই ঘুরে এবং নতুন নতুন কেস সলভ করে জীবন কাটিয়ে দিচ্ছেন। এবার গরমের ছুটিতে বন্ধু বান্ধবদের দলের সাথে তারা ঘুরতে এসেছে দার্জিলিং। ট্রেনে মজা হৈহুল্লোড় করতে করতেই যাচ্ছিল। সবাই মিলে গানের লড়াই শুরু করায় আড্ডা পুরো জমে উঠেছিল। তবে রাত যেহেতু গভীর হয়ে আসছে, তাই আড্ডায় বিরতিও দরকার। ভাই, ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা, কি বলিস? হ্যাঁ, সে তো মজা আছেই, তবে শুধু মজা করলে তো আর হলো না। রাত হয়েছে, ঘুমাতে হবে তো এবার। ধুর, এই ঘুরতে যাওয়ার সময় ঘুমোতে ভালো লাগে নাকি? কোথায় আড্ডা মারবো তা না করে ঘুমাও, খেয়ে দিয়ে কাজ নেই। আরে অলরেডি 12টা বেজে গেছে। আমরা সকলে বক বক করলে বাকিরা ঘুমোতে পারবে না, তারপর আমাদের ট্রেন থেকে বেরিয়ে যেতে বলবে। তাই ঘুমাও সকলে চুপ করে। ধুর, মোটের ওপর সবাই যখন ঘুমাবে বলে ঠিক করে, সেই মতো তোড়জোড় শুরু করে। এমন সময় হঠাৎ পাশের কম্পার্টমেন্ট থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসে। চমক লাগে ঋত্বিকবাবু সহ সকলে। ঘুমানোর তোড়জোড় আপাতত যেমন কি তেমন অবস্থাতেই পড়ে থাকে। চিৎকারের আসল উৎস কি তা জানতে তারা সকলে আগ্রহী। এরই মধ্যে চলন্ত দার্জিলিং মেলও গতি কমিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজুর সিট ছিল আপার বার্থ। তিনি সেখান থেকে নেমে পাশের কম্পার্টমেন্টে গিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনদের জিজ্ঞেস করেন, দাদা, কি ব্যাপার? কি হয়েছে? এত চেঁচামেচির আওয়াজ কেন? সবাই কি নিয়ে এত হই হট্টগোল জুড়ল? আরে আর বলবেন না, আগের বগিতে একজন নাকি খুন হয়েছেন, সেই নিয়ে হই হট্টগোল বেঁধে গেছে। এখন নাকি ট্রেন বন্ধ থাকবে কিছুক্ষণ। কি ঝামেলায় পড়া গেল বলুন তো। ভদ্রলোকের কাছ থেকে বিষয়টা জেনে এসে রাজু ঋত্বিকবাবুকে বলেন। এতে করে ঋত্বিকবাবুর আগ্রহ আরো খানিকটা বেড়ে গেল। তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন যে সামনের বগিতে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। ঋত্বিক এগোতেই যাচ্ছিলেন, তখনই বিষ্ণু পেছন থেকে ডেকে বলল, এই ঝামেলার মধ্যে তোরা কোথায় চললি রে? আরে আসছি আসছি, এখনো তো ট্রেন ছাড়ছে না, চাপ নিস না, আমরা চলে আসবো এক্ষুনি। ঠিক আছে, আমরা তাহলে এইখানে অপেক্ষা করলাম। ঋত্বিকবাবু এবং রাজু জোর কদমে নিজেদের বগি থেকে নেমে সামনের বগিতে ওঠার চেষ্টা করলেন। সেখানে যে একটা খুন হয়েছে এই নিয়ে বাকি যাত্রীরা একই সাথে আতঙ্কিত এবং কৌতূহলী। অন্যান্য কম্পার্টমেন্ট থেকেও ঘটনাটা জানার পর লোকজন এসে বেশ ভিড় জমাতে শুরু করেছে। তাই ঋত্বিকবাবুরা তাদের ঠেলে কিছুতেই আর বগিতে উঠতে পারলেন না। কিছুক্ষণের মধ্যে পুলিশও চলে এলো, কারণ যে বগিতে খুন হয়েছে সেখানেই দার্জিলিংয়ের সাব ইন্সপেক্টরও যাত্রা করছিলেন। তিনি কল করে তার সহকর্মীদের ডেকে পাঠান। ফলে হই হট্টগোল বেশ অনেকটা কমে এলো, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল না। ঋত্বিকে তো আলাদাই ব্যাপার দেখছি। তাই তো দেখছি। বগির মধ্যে পুলিশের লোকেরা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ চালালেন। তারপর তাঁরা সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে করতে বগি থেকে নামলেন।
সাব ইন্সপেক্টরদের সাথে ঋত্বিক বাবুর চোখাচোখি হতেই সাব ইন্সপেক্টর রথিজিৎ সামন্ত চমকে উঠে মুখে একখানা চওড়া হাসি ফুটিয়ে তুলে এগিয়ে এলেন ঋত্বিক বাবুর দিকে। আরে আরে, আমি কাকে দেখছি? এ যে মেঘনা চাইতেই জল। যাক বাবা, তাহলে আর আমাদের মাথা ঘামাতে হচ্ছে না কেসটা নিয়ে, কি বলো? আস্তে আস্তে, লোকের সামনে আমার পরিচয়টা দিয়ে বসো না রথিজিৎ। সম্ভবত খুনি ট্রেনেই আছে। দুমদাম আলটপকা কিছু একটা বলে দিলে সে সজাগ হয়ে যেতে পারে। হুম, ঠিক কথা। আচ্ছা তুমি ভেবো না, আমি তোমাকে স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করতেই বগিতে নিয়ে যাচ্ছি। তুমি তখনই ভালোভাবে স্পটটা স্টাডি করে নিও। বেশ, তাই চলো। রথিজিৎ ঋত্বিক বাবুকে নিয়ে গেলেন বগিতে, সাথে রাজুকেও। ভিড় কিছুটা কমেছে। এখন শুধু স্পটে পড়ে রয়েছে ডেড বডি এবং পুলিশের বাকি কর্মকর্তারা। ভিকটিম একজন মাঝবয়সী লোক। একটা মস্ত বড় ভোজালি গোছের কিছু তার শিরদাঁড়া বরাবর গেঁথে দিয়ে এপার ওপার করে দিয়েছে আততায়ী। স্বাভাবিকভাবেই যে চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে তার বলে দিতে হয় না। বাবা, এ তো ওপেনলি খুন হয়েছে, কোনো লুকোচুরির কোনো ব্যাপারই নেই। কিন্তু এই ভরা ট্রেনে এরকম হলো কি করে? আর পুন যে করলো সে পালালোই বা কিভাবে? একটা কথা আছে জানো তো, দুষ্টির ছলের অভাব হয় না। এও হয়েছে সেরকম কিছু। নইলে তুমিই দেখো না, স্টেশনে ট্রেন থামতে যাবে এরকম সময় খুনটা করলো। হিসেবটা মনে হয় ভুল করেছি। ভেবেছিলাম খুনি ট্রেনেই আছে। যাক, এ থেকে বোঝা যাচ্ছে সবটা শক্তভাবে পরিকল্পনা করা। হ্যাঁ, তাই তো দেখছি। যাই হোক, এখানে আর আমরা সময় নষ্ট করে কি করব বল? পুলিশ তো দেখছে ব্যাপারটা, আর কার বাড়ির লোক কিভাবে হলো তারা এটা নিয়ে কেস করবে, তারপর তো সবটা হবে। আমাদের আর এই নিয়ে বেশি ভেবে কাজ নেই। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তবে গোয়েন্দাগিরির বদভ্যাসের কথাটা তো তুই জানিস রাজু। তাই চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে সেটা খুঁটিয়ে জানতে না পারলে আমি শান্তি পাবো না। রথিজিৎ ঋত্বিক বাবুর কথা শুনে ফিক করে হেসে ফেললেন। পেশাকে দূরে ঠেলা যায় রাজুবাবু, নেশাকে নয়। রাস্তার ঘটনা রাস্তা দিয়ে ভুলে যেতে হবে বলে দায় এড়াতে পারতাম যদি বিষয়টা অন্য কিছু হতো, কিন্তু এই যে খুনের মতো গুরুতর অপরাধ, তাই। ছাড়, বুঝলাম। ঠিক আছে, আপাতত রথিজিৎ বাবু ও তার টিম নিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করুক। ট্রেন থেকে নেমে না হয় আমরা মাথা ঘামাবো, কি বলিস? সেই ভালো। কে জানে এই জল কত দূর গড়াবে। তাই আগে একটু বিশ্রাম নিয়ে নেওয়া প্রয়োজন। রথিজিৎ, তোমরা একটু দেখো, আমার তো নজরে রইলই। দরকারে ফোন করো। আমরা দার্জিলিংয়েই আছি, ঠিক আছে? বেশ। রাজু আর ঋত্বিক বাবু সেই বগি থেকে নেমে নিজেদের বগিতে এসে উঠলেন। কিছুক্ষণ বাদে ট্রেন ছাড়ল। ট্রেন থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেই ট্রেনটা কোনো রকমে কাটার পর পরদিন সকাল সকাল ট্রেনটা এনজেবিতে থামল। সেখান থেকে আবার দার্জিলিং প্যাসেঞ্জার ট্রেন ধরলেন ঋত্বিক বাবুরা। তারপর গিয়ে পৌঁছলেন দার্জিলিং। পথশ্রমে এবং গত রাত্রের হুলুস্থুলু কাণ্ডের জন্য কারোরই সেই অর্থে ঘুম হয়নি। তাই আগে তাঁরা তাঁদের অস্থায়ী বাসস্থান ঠিক করলেন। তারপর যে যার মতো ফ্রেশ হয়ে কিছু মুখে দিয়ে এক চটকা বিশ্রাম নিয়ে নিলেন। ঘুম ভাঙতে ভাঙতে দুপুর হয়ে গেল তাঁদের। বেশ একটা জম্পেশ ঘুম দিয়ে প্রত্যেকেই একেবারে ঝরঝরে ফিল করছেন। সকাল হলে বেরোনো যেত কোথাও, কিন্তু এই দুপুরে আর দূরে যেতে চাইলেন না কেউই। কিন্তু রাজু নাছোড়বান্দা, তিনি হোটেলে বসে একটা দিনও নষ্ট করতে রাজি নয়। তাই কাছে পিঠের কিছু মার্কেট ঘুরতে যাওয়া স্থির হল। মহল্লাসে রাজু আগেই হোটেলের নিচে চলে এসেছিলেন, কিন্তু বাকিরা আসছে না দেখে তিনি একটু বিরক্তই হন। এরা এত দেরি করে কেন বুঝি না। মিনিট পাঁচেক অপেক্ষা করার পর ঋত্বিক বাবু সহ সকলে নিচে নেমে এলো। এই যে এতক্ষণে আসার সময় হলো, আরো 5-6 ঘন্টা পরে আসতে পারতিস। তার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমটাও সেরে নিতাম আমরা। এই না না, আরে সরি, একটু দেরি হয়ে গেছে রে। এই সব বিষ্ণুর দোষ, বেটা ফর্মা মারছিল। অমনি সব আমার দোষ হয়ে গেল। হ্যাঁ, আরে থাম তো তোরা, ঘুরতে এসে এখানে ঝামেলা জুড়িস না। কোথায় যাবি আগে সেটা বল। যাওয়ার কথা যেখানে ঠিক হয়েছিল সেসব ভুলে যা। এখনো দিনের আলো আছে বেশ। তাই আমরা বরং প্রথমে মহাকাল মন্দির যাই, তারপর বাতাসিয়া লুপ, তারপর না হয় টাইগার হিল যাব। আজ সবে এলাম, তাই আজ এতটা থাক। কালকে দেখা যাবে বাকিটা। যদিও এই 3 জায়গায়ও পুরো আজ ঘুরতে পারবো বলে মনে হয় না,
তবে তোরা কি বলিস? এই শোন না, বলছি আমার এক দূর সম্পর্কের মামা এখানে থাকে। আজকে এখানে এসে পৌঁছানোর পর খবর পেলাম উনি মারা গেছেন। আমার ওই মামার ছেলে ফোন করে জানালো। তা আমি ভাবছি এখানে যখন আছি তখন একবার দেখা না করাটা মনে হয় উচিত হবে না। হ্যাঁ, তা তো ঠিক, দেখা করা উচিত অবশ্যই। তা কি আজকেই যাবি নাকি? তোরা বল গেলে, না হলে তো আমি একা যাব না, গেলে তোদেরকে নিয়েই যাব। তোদের যদি আজকে কোনো সমস্যা না থাকে তাহলে আজকেই দেখা করে ঝামেলা মিটিয়ে নেব, তাহলে কালকে কোনো ঝামেলা থাকবে না, বিন্দাস করতে পারবো। ঠিক আছে, চল তাহলে আজকেই চল। লোকেশনটা দে দেখি। আমি দেখেছি মহাকাল মন্দিরের থেকে তুলনামূলক কাছে। তাহলে মন্দির হয়ে যাব আমরা। ওকে। আচ্ছা বিষ্ণু, ভদ্রলোক কি অসুস্থ ছিলেন নাকি? না না, পুরো ফিট ছিল। বয়স তো খুব বেশি না, 57 বছর মতো বয়স। বাবা মরার তো বয়স হয়নি। কি হয়েছিল ভদ্রলোকের? কি জানি, আমি তো নিজেই শুনে অবাক হয়ে গেলাম। যতটুকু শুনলাম কলকাতা এসেছিল, আমিও জানতাম না। আসলে অতটা কাছের নয় তো, মারা গেছেন তাই খবর দিল জাস্ট। কলকাতায় আসার পর? কি জানি, বলল কলকাতায় এসেছিল, তারপর নাকি কাল মাঝরাতে থানা থেকে খবর দিয়েছে যে ভদ্রলোকের ডেড বডি পাওয়া গেছে। এবার কোথায় পাওয়া গেছে, কি হয়েছে, আমি অত শত জানি না। তবে ওদের কথা শুনে মনে হলো না যে বলার মতো পরিস্থিতি ছিল। গিয়ে জানতে হবে। ভারী অদ্ভুত ব্যাপার তো। এই ভাই ভাই প্লিজ, এখানে গোয়েন্দাগিরি শুরু করিস না। আর ঘুরতে যাওয়া হবে না, ওদের সব মাটি হয়ে যাবে। আরে না না, কিচ্ছু মাটি হবে না, চল, বেরোচ্ছি তো। এইসব নিয়েই আলোচনা করতে করতে তারা চারজন মিলে বেরিয়ে পড়ল মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ঘোরা শেষ করার পর বিষ্ণুর লোকেশন দেখতে লাগলো। বিষ্ণুর মামার বাড়ির লোকেশন টুকবার টি গার্ডেনের কাছে। মন্দির থেকে গাড়ি করে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এই দেখে তারা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল বিষ্ণুর মামার বাড়ির উদ্দেশ্যে। এই এখানে আসার পর থেকে একবারও কিন্তু চা খাইনি, মনটা এবার চা চা করছে। আরে হবে হবে, সব হবে। দাঁড়া, দার্জিলিং এ এসেছি যখন আবার চা খাবো না, তাই হয় নাকি? হ্যাঁ সেটাই তো বলছি। দাঁড়া, আগে যেখানে যাচ্ছি সেখানে যাই, কাজটা মেটাই, তারপর। আলোচনার মাঝে বাঁধ সাধল বিষ্ণুর ফোনটা। বিকট শব্দে বেজে উঠে এসে জানান দিল কেউ তাকে ফোন করেছে। রবি ফোন করছে। কে রবি? আরে আমার মামার ছেলে, তারা তো কথা বলেনি। হ্যাঁ হ্যালো, বল রবি। কোথায় রে তোরা? এই তো তোর বাড়ির দিকেই যাচ্ছি, ঘন্টা 3-এর মধ্যে পৌঁছে যাব। মহাকাল মন্দিরের কাছ থেকে সবে গাড়িতে উঠলাম। বেশ বেশ, তাড়াতাড়ি আয়। আমার না কেমন একটা যেন লাগছে, বড্ড অস্বস্তি অনুভব করছি। বাড়িতে সবাই কান্নাকাটি করছে, সিচুয়েশনটা পুরো হাতের বাইরে চলে যাচ্ছে। মাকে তো কোনোভাবেই সামলাতে পারছি না। এমন শুরু করেছে যে যখন তখন হার্ট অ্যাটাক আসতে পারে। এই শোন শোন, তুই মামিকে শান্ত করার চেষ্টা কর, আর আর অত ভাবিস না। কোথায় আছি জিজ্ঞাসা করছিল, সবাই কান্নাকাটি করছে খুব। আসলে এখানেও ওদের আপনজন বলতে তেমন কেউই থাকে না। আগে কলকাতায় থাকতো, তারপর কি একটা ঝামেলার পর এখানে এসে থাকা শুরু করলো। এই ব্যাপারটা সম্পর্কে জানার আমার খুব আগ্রহ হচ্ছে। ধৈর্য ধরছে না আর, কখন যে পৌঁছাবো। হ্যাঁ হ্যাঁ, তুই আর রাজু মিলে ওই কর। আর তো কোনো কাজ নেই আমাদের এখানে, তাই না? আরে চটিস না, কোল কোল। এই বিষ্ণু, তুই বললি ওরা কালকে মাঝরাতে খবর পেয়েছে, তা এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বডি দাহ করা হয়ে গেছে কিনা সে বিষয়ে কিছু জানতে পারলি? না না, এখনো দাহ করা হয়নি। কি বলছিল, পুলিশ নাকি অনেকক্ষণ আটকে রেখেছিল। আমরা পৌঁছালে তারপর নিয়ে যাবে। ও, তাহলে তো তাড়াতাড়ি যেতে হবে। ভাইয়া थोड़ा जल्दी चलाइए। सर जी, इस रास्ते पे इससे ज्यादा जल्दी ड्राइव करना खतरनाक है। नहीं नहीं, जैसे आप चल रहे वैसे ही चलिए, ज्यादा जल्दबाजी करने का कोई जरूरत नहीं है। তাড়াহুড়ো ছিল অবশ্যই সবার, কিন্তু রাস্তার যা বেহাল দশা, তাতে করে 3 ঘন্টার পথ অতিক্রম করতে লাগলো 5 ঘন্টা। 5টায় পৌঁছানোর বদলে তারা লোকেশনে পৌঁছলেন প্রায় 7টা বাজতে। গাড়ি দাঁড়ালো লোকেশন থেকে তাও
মিনিট 10 দূরত্বে। কারণ সামনে রাস্তা অতীব জঘন্য। গাড়ি থেকে নেমে সবাই দেখলেন একজন বছর 21 ছেলে দাঁড়িয়ে আছে। বিষ্ণু ছেলেটার কাছে এগিয়ে গেল। কি রে রবি, এখানেই তো নামতে বলেছিলি, বাকিটা তো তুই বললি তুই নিয়ে যাবি। হ্যাঁ, এরপর 4 চাকা গাড়ি আর ঢুকবে না, মুশকিল আছে। আর এমনিতেই এখানকার রাস্তাঘাট খুব একটা ভালো নয়। ঠিক আছে চল। আর বলছি যে আমার সাথে আমার 3 জন বন্ধু এসেছে, কোনো সমস্যা নেই তো এই নিয়ে? যদিও আমি ফোনে বলেছিলাম তোকে। এই শোকের বাড়িতে আর কিসের অসুবিধা থাকবে দাদা? এমনিতেই তো এখানে আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই। এই বাবার দেহ পড়ে আছে, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই। এসো, তোমরা আমার সাথে এসো। রবির সাথে তার বাড়ি পৌঁছে সকলে বেশ অস্বস্তিতে পড়ল। রবিকে গেট দিয়ে ঢুকতে দেখেই তার মা কাঁদতে কাঁদতে ছুটে এসে তার পা ঝরিয়ে ধরে বলল, রবি, ওরা তোর বাবাকে শেষ করে দিল রে, শেষ করে দিল, বাঁচতে দিল না মানুষটাকে। মা মা মা, তুমি বাইরে এলে কেন? চলো চলো, ভেতরে চলো। আরে ভেতরে চলো, নিজেকে শান্ত করো, নইলে যে তোমার শরীর খারাপ করবে। করলে করুক বাবা, আমিও আর বাঁচতে চাই না। এইভাবে বেশ কিছুক্ষণ চলল। তারপর বহু কষ্টে রবি সহ বাকি সকলে ভদ্র মহিলাকে আশ্বস্ত করে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। যেহেতু বিষয়টা খুন, তাই আগে ময়না তদন্ত হবে, তারপর অন্তিম সৎকার। পুলিশ এলে পরে মৃতদেহ নিয়ে যাওয়া হলো। রবির সাথে বিষ্ণুও গেল। একেবারে দাহ কার্য সমাধা করেই ফিরবেন তারা। বাড়িতে রবির মাকে সামলানোর জন্য যেহেতু কারোর থাকা দরকার, তাই রাহুল, ঋত্বিক বাবু আর রাজু গেলেন না, বাড়িতেই থাকলেন। মামিমা আবারও কাঁদতে শুরু করেছেন। এইবার তাকে আর কোনো রকমে আশ্বাস বাণী দেওয়া গেল না, বরং ঋত্বিক বাবু তাকে স্পষ্টতই বললেন, মামিমা, আপনি এভাবে কাঁদবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এভাবে কাঁদলে তো আপনার স্বামী আর ফিরে আসবেন না, বরং আপনি অসুস্থ হয়ে পড়বেন। যার যাওয়ার তিনি চলে গেছেন, আপনি নিজেকে সামলান। কিভাবে সামলাবো বলতে পারো বাবা? উনি চলে যেতে চাননি, জানো, ওরা ওনাকে মেরে ফেলেছে। আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে। ওরা ওনাকে কেড়ে নিয়েছে। কথাটা ঋত্বিকবাবুর মাথায় বেশ ভালো মতোই স্ট্রাইক করল। শুরুতেও তিনি ভদ্রমহিলার মুখ থেকে এমনটাই শুনেছেন। ঋত্বিকবাবুর তখন ভিকটিমের মৃত্যুর কারণটা জানার আগ্রহটা আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু এই পরিস্থিতিতে এটা জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা সেটা তিনি বুঝতে পারেন না। অনেক ইতস্তত করার পরে অবশেষে তিনি স্থির করলেন প্রশ্নগুলো তিনি করবেন। সেই ভেবে ভদ্রমহিলাকে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে যাবেন, এমন সময় রাহুল এসে রাজুকে ডাক দেয়। এই রাজু, শোন না, বলছি আমি না একটু বাইরের দিকে যাচ্ছি। ওই আমার একটা ফোন আসছে, কথা বলে আসছি। সে যাচ্ছিস যা, কিন্তু এখানকার রাস্তাঘাট ভালো না, যথেষ্ট ঝুঁকি আছে, খুব সাবধান। কাছেই থাকিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, চাপ নিস না, আমি দূরে যাচ্ছি না, এখানেই আছি। আচ্ছা মামিমা, আপনি সমানে এটা বলছেন কেন যে আপনার স্বামীকে আপনার থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে? আমি জানি ও কলকাতায় গেছিল, ফেরার পথে ওরাই ওকে শেষ করে দিয়েছে। কারা শেষ করে দিয়েছে? আর আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হারাধন দাস। আমরা আগে কলকাতায় থাকতাম, ওখানে একটা কারখানায় উনি কাজ করতেন। অনেক কষ্টে আমাদের সংসার চলত। একদিন কারখানার মালিকের সাথে ওনার তুমুল ঝামেলা হয়। ঠিক কি নিয়ে আমি জানি না, তবে সেদিন ওনার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে আমি বেশ চিন্তায় পড়লাম। রাত তখন 1টা বেজে যায়। তখন উনি রীতিমতো হাঁপাতে হাঁপাতে এসে বাড়ির দরজায় কড়া নাড়েন। আমি দরজা খুলি।
তারপর উনি হন্তদন্ত হয়ে সমস্ত জামা কাপড় গোছাতে শুরু করেন। আমি জিজ্ঞাসা করলে আমাকে বলেন এক্ষুনি নাকি এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, নইলে আমরা আর কেউ বাঁচব না। তখন অনেক জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে না হয়েছে, উনি আমাকে কোনো প্রশ্নেরই উত্তর দেননি। সেদিন আমরা ট্রেন ধরি, তারপর এখানে এসে থাকা শুরু করি। প্রথমে যখন এখানে এসে উঠেছিলাম, এখানেও অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। সবাই কেমনভাবে যেন একটা সন্দেহের চোখে আমাদের দেখত। যদিও সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কি? মঙ্গলবার ওনাকে কেউ একটা ফোন করেন। কে ফোন করেছিল তা বলতে পারবো না, তবে ফোন পেয়ে উনি তো রীতিমতো আনন্দিত হয়ে যান আর আমাকে বলেন যে কালকে তিনি কলকাতায় যাবেন। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে, কিন্তু উনি আমাকে বললেন ওনার পুরনো কারখানার মালিক ফোন করেছেন, সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য বলেছেন। উনি আমাকে এও বললেন যে সমস্ত ঝামেলা মিটে গেলে আমরা আবার নাকি কলকাতায় ফিরে যেতে পারবো, আর ছেলেটাকেও নাকি কাজে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন উনি। সেই মতো উনি পরের দিন রওনাও দিলেন। উনি কলকাতায় পৌঁছানোর পর আমাদের ফোন করে আর জানাননি। আমরা অনেকবার ফোন করেছিলাম ওনাকে, কিন্তু ফোনেও পেলাম না। ফলে এখানে আমরা মায়াপুরে বেশ চিন্তায় পড়ে যাই। তারপর বৃহস্পতিবার সকালে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা ধরা মাত্রই দেখলাম ফোনের ওপর থেকে আমার স্বামী কথা বলছেন। উনি বললেন যে ওনার ফোনটা নাকি কোথাও হারিয়ে গেছে, তাই একজনের কাছ থেকে ফোন নিয়ে ফোন করছেন। আমাকে এও বললেন যে সমস্ত ঝামেলা নাকি মিটে গেছে, উনি বৃহস্পতিবার রাতেই ট্রেন ধরবেন। তারপর আর ওনার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। আর আজকে ভোররাত্রি 3টের দিকে পুলিশ খবর দিচ্ছে ট্রেনে ফেরার পথে ওনাকে নাকি মেরে দিয়েছে। এক মিনিট, কালকে রাতে ট্রেনে মারা গেছেন বললেন, তাই তো? হ্যাঁ, পুলিশ আমাকে তাই বলেছিল। কালকে রাত্রে শতাব্দী এক্সপ্রেসে ফিরছিলেন উনি। কি? কালকে রাতের শতাব্দী এক্সপ্রেস? আমরা তো ওই ট্রেনটা দিয়ে এসেছি। কালকে একটা গন্ডগোল হয়েছিল বইকি, কিন্তু সেটার সাথে কি এটা? ঋত্বিক বাবুর এই ভাবনার মাঝেই রানী দেবী বলে উঠলেন, ওখানেই নাকি ওনাকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে কিছু জানতে পারলেন? মানে পুলিশ এই ব্যাপারে কি বলল? পুলিশ বলেছিল ট্রেনে নাকি কোনো ছিনতাইবাজির উপদ্রব হয়েছিল, ওনার কাছ থেকে টাকা পয়সা জিনিসপত্র নিতে গিয়ে নাকি ওনাকে মেরে দিয়েছে। কিন্তু আমি এটা ঠিক বিশ্বাস করতে পারছি না, কারণ ওনার কাছে এমন কিছু দামি জিনিস ছিল না যেটার জন্য ওনাকে কেউ মেরে ফেলবে। আর উনি বরাবরই ছুরি বন্দুক জাতীয় জিনিসগুলোকে ভয় করতেন। ছুরি আছে দেখেও ছিনতাইবাজির সাথে ঝামেলায় জড়াবেন এমন মানুষ তো উনি ছিলেন না। পুলিশ তো আমাদের খবর দেওয়ার পরে ওনার দেহটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে গিয়েছিলেন। তারপর সব মিলিয়ে দেহ বাড়ি আসতে আসতে বিকেল হয়ে গেল। হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট কোথায়? ও সব কিছু আমাদের দেওয়া হয়নি। আমার ছেলে রবি রিপোর্ট চাওয়াতে ওকে শাসিয়েছে ওরা। আমরা থানাতেও ভেবেছিলাম কেস করব, কিন্তু এখানকার পুলিশকে বলবে এটা আমাদের বিষয় নয়, যেখানে মারা গেছে তারা দেখে নেবে। সব থেকে বড় কথা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কি বলবো? কেনই বা পুলিশ আমাদের কথা শুনবে? কলকাতা থেকে উনি পালিয়ে এলেন যে কারখানার জন্য, তাদের তো নিশ্চয়ই বিশাল ক্ষমতা আছে। সেখানে আমরা কে? সবই বুঝলাম মোটামুটি, কিন্তু কারখানার সাথে কি নিয়ে তখন ঝামেলা হয়েছিল সেটা আপনি বলতে পারবেন না, তাই না? আর শাসিয়েছে বলতে? না, সেটা আমি জানি না। ওনাকে বহুবার জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাকে বলেননি। আর শাসিয়েছে বলতে পুলিশরা ওকে বলেছে যে বাচ্চা আছিস, বাচ্চার মতো থাক, বেশি বাড়াবাড়ি করিস না। তার মানে বুঝুন, ভেতরে ভেতরে নিশ্চয়ই হাত মেলানো রয়েছে। আচ্ছা, কোন কোন থানা থেকে আপনাদের খবর দেওয়া হয়েছিল? ওই তো ইংলিশ বাজার পুলিশ স্টেশন থেকে। রানী দেবী এই কথাটা বলা মাত্রই ঋত্বিক বাবু আর রাজু দুজনেই একটু চমকে উঠলেন।
তাদের বুঝতে অসুবিধা হলো না যে কালকে রাত্রে যে খুনটা হয়েছিল বলে তাদের ট্রেন 2 ঘন্টা লেট হয়ে গেছিল। যেই দেহটা ঋত্বিকবাবু কাল পড়ে থাকতে দেখেছিলেন আগের কামরায়, সেটাই হারাধন বাবুর দেহ ছিল। গতকাল ঋত্বিকবাবু মুখটা দেখতে পারেননি ঠিকই, কিন্তু সমস্ত হিসেব কেমন যেন মিলে যাচ্ছে। কালকে রাতে শতাব্দী এক্সপ্রেসে ঋত্বিকবাবুরাই এসেছে নিউ জলপাইগুড়িতে, আর কালকে রাত্রেই একটা খুনি হয়েছিল সারা ট্রেন জুড়ে, তাই শোরগোল পড়ে গিয়েছিল। সবটা মিলে এটা নিশ্চিত যে এটাই সেই খুন। আপনি বললেন পুলিশ বলেছে এটা ছিনতাই কেস, তাই তো? হ্যাঁ, আমাদের তো তাই বলল। মানলাম, তা ছিনতাইকারী ধরা পড়েছে কিনা সেই ব্যাপারে জানেন কিছু? না, সেসব কিছুই জিজ্ঞাসা করা হয়নি। রবি জিজ্ঞাসা করতে গেছিল, কিন্তু এখানকার থানা থেকে স্পষ্ট বলে দিল ছিনতাইকারীকে ধরার দায়িত্ব নাকি ইংলিশ বাজার থানার। আমাদের উনি এখানকার বাসিন্দা বলে এই থানায় শুধু খবর দেওয়া হয়েছে, আর দেহটা পাঠানো হয়েছে পরিবার অবধি যাতে পৌঁছতে পারে তার জন্য। পুরোই জগা খিচুড়ি। আচ্ছা মামিমা, যেই কারখানায় কাজ করতেন হারাধন বাবু, কারখানার নাম বা মালিকের নাম আপনি জানেন? মালিকের নাম তো জানি না বাবা, তবে কারখানার নাম জানতাম। আমার এখন ঠিক মনে পড়ছে না ওসব। ইংরাজিতে কি যেন একটা নাম, আমার না অত মনেও থাকে না। রবি জানে, ও আসলে জিজ্ঞাসা করো। তবে এখন আর এত জেনে হবেই বাকি, যে যাওয়ার সে তো চলেই গেল। কষ্ট এটাই যে ওরা ওকে মেরে দিল। জেনে অনেক কিছু হবে মামিমা। হারাধন মামা হয়তো চলে গেছেন, কিন্তু যে ওনাকে মেরেছে তার শাস্তি তো হওয়া উচিত, তাই না? কিন্তু তাকে খুঁজবে কে? পুলিশ আগেই হাত তুলে দিয়েছে। আমি তো প্রথমে পুলিশকেই বলে দেখব, একান্ত না হলে তারপর আমি আছি তো। গোয়েন্দাগিরি আমার স্বভাব। অপরাধীকে খুঁজে বের করবই, সে যেই হোক না কেন, তাকে ছাড়বো না। দোষ প্রমাণ করতে পারলে শাস্তি সবাই পায়। আর কলকাতার বিষয় যেহেতু, আমার পক্ষে খোঁজাটা অনেকটাই সহজ হবে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। সেদিন রাতে হারাধন বাবুকে দাহ করে আসতে আসতে প্রায় রাত 2টো বেজে যায়। ঠান্ডাটাও মোটামুটি ভালোই ছিল। নেহাত গরমকাল, তাই ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে, নইলে হাড় মজ্জায় শীতে ধরে যেত। রাত 2টোয় দাহ করে এসে সব নিয়ম সেরে বিষ্ণু হাঁপিয়ে উঠেছে। ঋত্বিকবাবুদের 4 জনের একসাথে ঘুমানোর জন্য একটা ঘরের বন্দোবস্ত করে দিয়েছে রবি। রাজু, রাহুল এবং ঋত্বিকবাবু আগে থেকেই শুয়েছিল সেই ঘরে। এরকম সময় বিষ্ণু ঘরে ঢুকতে ঢুকতে বলল, পুরো হাবিয়ে গেছি ভাই। এত যোগ কি পোষায় নাকি? যাই হোক, কালকে সকাল সকাল এখান থেকে বেরোবো আমরা। আগে হোটেলে গিয়ে চেঞ্জ করে তারপর বাকি জায়গা ঘুরবো। আজকে তো আর ঘোরাই হলো না এসব ঝামেলায়। হ্যাঁ রে, তোর মামা মারা গেছে, এমন সময় তোর ঘুরতে খারাপ লাগবে না? কি যে বলিস না, এত টাকা খরচা করে তো ঘুরতেই এলাম, সব তো বেকার যাবে না ঘুরলে। আর ঘোরার জন্য এখানে এসেছিলাম বলেই না এই খবরটা পেয়ে আসতে পারলাম এখানে। আমরা তো এখান থেকে বেরিয়ে যাব, তারপর ঘুরছি না কি করছি সেটা তো ওরা দেখতে আসবে না। অতএব খারাপ লাগার কোনো ব্যাপার নেই। এত চাপ নিস না তো, রেশনালি ভাব, ইমোশনালি না ভেবে। ঠিক আছে, তোরা বেরিয়ে যা তাহলে। আমার আর ঋত্বিকের এখানে কিছু কাজ আছে। এখানে তোদের আবার কি কাজ? কি আবার, ওদের বরাবরের যা কাজ গোয়েন্দাগিরি, তাই করবে। কি গোয়েন্দাগিরি এখানে? কি নিয়ে? হ্যাঁ রে, ওই ঋত্বিক, রাহুল কি বলছে এসব? অত জানি না, তবে কালকে আপাতত আমরা থানায় যাব। তোরা কি সামহাউ মামার এই মৃত্যুর কারণ খোঁজা শুরু করবি ভাবছিস? ধরে নে তাই। হোয়াট? খেয়ে দে কাজ নেই তোদের, ঘুরতে আসাটা স্পয়েল করে দিচ্ছিস এবার। দেখ, আমরা আমাদের টাকা নিয়ে ঘুরতে এসেছি, সেটা আমরাও জানি। এবার সেটা নিয়ে আমরা ঘুরবো নাকি ঘুরবো না, সেটা আমাদের উপর ছেড়ে দে। আর তোদের দুজনকে তো আমরা আর আটকাচ্ছি না, তোরা যা না, পুরো দার্জিলিংটাকে ভালো করে ঘুরে দেখ না। দুজনই যখন ঘুরবো তখন তাহলে এরকম গ্রুপ মিলে এলাম কেন?
দুজনে ঘোরার কি সেই মজা আছে? তুই নিজেই ভাব। হ্যাঁ মানছি, কিন্তু আমাদের রাজু কি একটা যেন বলতে যাচ্ছিল। ঋত্বিকবাবু তাকে থামিয়ে একটু উঁচু গলায় বলে উঠলেন, এখানে হচ্ছেটা কি? ঝগড়া শুরু করলি কেন তোরা? আর রাজু, এত মেজাজ নিয়ে কথা বলার কি আছে? আচ্ছা বিষ্ণু, তুই কি এটা জানিস যে তোর মামা সাধারণভাবে মারা যাননি, ওনাকে খুন করা হয়েছে? হ্যাঁ জানি, দেহ নিয়ে যাওয়ার সময় রবির মুখ থেকে শুনলাম কিছুটা। তুই কি এটা জানিস কালকে আমরা যেই ট্রেনে ফিরেছি সেই ট্রেনেই ওনাকে মারা হয়েছে? মানে কালকে রাত্রে যে খুনটা হয়েছিল বলে আমাদের ট্রেন আটকানো হয়েছিল, এইটা সেই খুনি। কি বলছিস রে ভাই সব? হ্যাঁ ঠিকই শুনছিস। এবার তুই নিজেই বল, তোর আত্মীয় তো সে যেমনই হোক না কেন, এটা শুনে তোর কি জানতে ইচ্ছে করছে না যে কে এরকম ভাবে মানুষটাকে মেরে ফেললো? মানে এটা কোনোভাবে আমরা খুঁজে বের করতে পারলে সেটা কি খুব খারাপ কিছু হবে? না, সেটা তো জানতে পারলে ভালোই হয়, কিন্তু ব্যাস, তাহলে আমার কি? তোরা এই সমস্ত বিষয়ে একেবারেই ইন্টারেস্টেড নস আমি জানি, তাই তোদেরকে এর মধ্যে আমি ঢুকতে বলছিও না, কিন্তু আমাকে আর রাজুকে ব্যাপারটার মধ্যে ঢুকতেই হবে। হ্যাঁ তোরা ঘর, আমরা তোদের সাথেই ফিরে যাব, কিন্তু তার আগে এখানে কি পরিস্থিতি হয় সেটা বুঝে নি একটু। আচ্ছা ঠিক আছে, দেখ কি করবি। আমরা তাহলে কালকে সকালে হোটেলে ফিরে যাব। আর তোরা কোথায় যাবি বলছিস? যাস? সেই তো রাজি হয়ে গেলি। আমিও একই কথাই বলতে যাচ্ছিলাম, ঝামেলা হয়ে গেল। তোর ঝামেলা তো হবেই, তুই বুঝিয়ে বলতে পারিস না ঝামেলা করছিলি। হ্যাঁ সেই। উফ, এই কটা বাজে দেখ তো আগে, তখন থেকে বুকেই যাচ্ছে। বলছি তোদের বক বকটা শেষ হলে শান্তিতে ঘুমাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এবার প্রচন্ড ঘুম পাচ্ছে আমার, আর আমি খুব টায়ার্ড। ঠিক আছে, ঘুমালাম। গুড নাইট। পরের দিন ভোর ভোর সবাইকে ঘুম থেকে উঠতে হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাহুল আর বিষ্ণু বেরিয়ে গেল হোটেলের উদ্দেশ্যে। অন্যদিকে ঋত্বিকবাবু আর রাজু রবির সাথে কথাবার্তা শুরু করলো। ভাই রবি, আমরা তো এখানে সেভাবে কিছু চিনি না, তাই তোমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? এখানকার থানা পুলিশ তো আমাদের আওতার বাইরে, তাই আমাদের সেই থানায় নিয়ে চলো যেখান থেকে তোমার বাবার দেহটা আনা হয়েছে। আচ্ছা সে না হয় নিয়ে যাব, কিন্তু কারণটা কি সেটা জানতে পারি? তোমার বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ আছে কিছু। তোমার মা বললেন ওনারা নাকি বলেছে যে ছিনতাইকারী নাকি তোমার বাবাকে খুন করেছে। তা সেই ছিনতাইকারীকে ধরা গেছে কিনা সেটা আমার জানতে হবে। দেখো রবি, তোমাকে একটা কথা বলি, ওনারা আমাদের জবাবদিহি হয়তো করতে চাইবেন না, তাই প্রশ্নটা তোমাকেই করতে হবে আরাধন বাবুর ছেলে হিসেবে। তোমার জানার অধিকার আছে, সেই হিসেবেই প্রশ্নটা তোমাকেই করতে হবে। ওনারা তো কিছুই বলবেন না। কালকে আমি অনেক কিছু জানতে চেয়েছি, কোনো কিছুর সঠিক উত্তর ওনারা দেননি। উল্টে আমাকে বললেন, ছোট আছি, ছোটর মতো থাক, বেশি উড়িস না। এইরকম একটা বিশ্রী কথা তোমাকে বললো? হ্যাঁ, ওরা এরকমভাবেই কথা বলে সাধারণত, কিন্তু সবার সাথে এভাবে বলে না। আচ্ছা রবি, তোমার মা বললেন তোমার বাবা যেই কারখানায় কাজ করতেন ওই কারখানার নাম তোমার মা সঠিকভাবে জানে না, ভুলে গেছে। তুমি আমাকে নামটা বলতে পারবে? হ্যাঁ আমি জানি, ওই আশা স্টিল প্রাইভেট লিমিটেড। নামটা খুব চেনা চেনা লাগছে। যাই হোক, আগে থানায় যাই আমরা। হ্যাঁ চলুন। রাজু আর ঋত্বিকবাবু রবির সাথে থানায় যাওয়ার পথে রবিকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন কি জিজ্ঞাসা করতে হবে না হবে। থানায় ঢোকা মাত্রই একজন কনস্টেবল নেপালি ভাষায় জিজ্ঞাসা করলেন, যাকে বাংলায় খানিকটা এরকম শোনায়। এখানে কি চাই? আগে দারোগা বাবুর সাথে একটু দরকার ছিল। কি দরকার? কনস্টেবলের প্রশ্ন শেষই হচ্ছে না দেখে ঋত্বিকবাবু এবার কথার মাঝখানে ঢুকলেন। सर, इसे थोड़ा इसके पिताजी के बारे में जानना है, इसलिए सब इंस्पेक्टर साहब के साथ बात करना जरूरी है। आप कौन? यहाँ का तो नहीं लग रहा है। मैं कलकत्ता से हूँ, हम लोग इसके रिश्तेदार हैं। ओह अच्छा अच्छा, समझ गया। अब लोग अंदर जाइए, सर से अंदर है। ठीक है सर, थैंक्स। এরপর রাজু, রবি আর ঋত্বিকবাবু গিয়ে
সাব ইন্সপেক্টরের দরজার সামনে যান। রবি বলে, सर अंदर आ सकता हूँ? तू फिर से यहाँ? कल जो बोलना था वो मैं बोल दिया। और ये लोग कौन है? ये मेरा रिश्तेदार है, मेरा भाई। लेकिन मुझे जो बोलना था वो मैं कल बोल दिया, फिर आज किस लिए? सर वो मुझे पूछना था कि आपने बोला कल चोरी करने के वक्त में मेरा पापा को कुछ लोगों ने मार डाला। मुझे यही पूछना था कि चोर पकड़ा गया क्या? नहीं, अभी भी नहीं पकड़ा गया। क्यों? चोर को पकड़ने के पहले ही आप लोगों ने कैसे बोल दिया कि मेरे पापा को उसी ने ही मार डाला? बोल रहा हूं क्योंकि मैं पुलिस हूं, तू नहीं। अपने काम से काम रख। चल चल जा यहाँ से, डिस्टर्ब मत कर, बहुत काम है। ভদ্রলোকের এরকম মেজাজ দেখে ঋত্বিক বাবু রবিকে কথা না বাড়ানোর জন্য ইশারা করলেন। তাই তখনের মতো পুলিশ স্টেশন থেকে বেরিয়ে এলো তারা। রাজু বেশ খানিকটা ক্ষেপে গিয়ে বলল, কি জঘন্য ব্যবহার দেখেছিস, যেন মনে হচ্ছে পুলিশের মাথা কিনে রেখেছে। আচ্ছা, ওদেরকে আমাদের পরিচয় দিলেই তো হতো, যে আমরা এই পেশার সাথে যুক্ত, সেটা জানালেই মিটে যেত। খবরদার না, এই ভুলটা করা যাবে না। যদি কোনোভাবে খুনের সাথে এরা যুক্ত থাকে তাহলে মেন কালপ্রিট সাবধান হয়ে যাবে। কে কাজটা করেছে সেটা আমরা কেউ জানি না, আর এখান থেকে সেটা জানা সম্ভবও না। কলকাতায় যেতে হবে আমাদের। রবি, তোমাদেরও আমাদের সাথে কলকাতায় যেতে হবে। কিন্তু আমরা ওখানে গিয়ে থাকবো কিভাবে? মানে এখানে সমস্ত কিছু ছেড়ে ওখানে গিয়ে থাকার মতো তো সামর্থ্য আমাদের কাছে নেই। তোমার বাবার অপরাধীকে খোঁজার জন্য এটুকু কষ্ট তোমাকে করতেই হবে রবি। আর যত তাড়াতাড়ি চেষ্টা করবে কলকাতায় যাওয়া মাত্রই কেসটা মেটানোর। আশা করি তোমাদের খুব বেশি দিন ওখানে থাকতে হবে না। বিষয়টা যেহেতু এখানকার নয়, তাই এখান থেকে মেটানো সম্ভব না। ওখানে গিয়ে ওই কারখানার মালিক থেকে শুরু করে বেশ কিছু জনের সাথে কথাবার্তা বলতে হবে। এই কেসটা না এখানকার পুলিশের আন্ডারে নেই, আছে কলকাতা পুলিশের আন্ডারে। তাই মূল ষড়যন্ত্রকারীকে প্রমাণস্বরূপ হাতে নাতে ধরতে পারলে কলকাতা থেকেই তার শাস্তি ব্যবস্থা হবে। কারণ সন্দেহ করা হচ্ছে কলকাতার কেউই খুনটা করিয়েছে। তাই ততদিন অবধি তো তোমাদের ওখানে থাকতেই হবে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলি আগে, তারপর আমি জানাবো। হ্যাঁ, কথা বলো। আমরা এখান থেকে সোজা হোটেলে যাব। তোমরা একা চলে যেতে পারবে তো নাকি? হ্যাঁ, আমরা চলে যাব, একা অসুবিধা হবে না। আর আমার ফোন নাম্বারটা তোমার মায়ের কাছে দেওয়া আছে। মায়ের সাথে কথা বলে কি ঠিক করলে সেটা আজকে রাতেই জানাও আমাকে। ঠিক আছে দাদা, আমি তোমাকে রাত্রে ফোন করে নেব। ঠিক আছে, আমরা তাহলে আসছি এখন। তুমি সাবধানে বাড়ি ফিরে যাও। এই অবধি কথাবার্তা সেরে রাজু আর ঋত্বিকবাবু হোটেলের পথে রওনা দেন। প্রায় 2 ঘন্টার রাস্তা। হোটেলে ফিরতে ফিরতে তাদের দুপুর হয়ে গেল। রাহুল আর বিষ্ণু এর মধ্যে অলরেডি ঘুরতে বেরিয়ে গেছে। রাজু আর ঋত্বিকবাবু হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আগে লাঞ্চের পর্ব শেষ করে নিলেন। তারপর দুজনে মিলে আলোচনা করতে বসলেন। ঋত্বিকবাবু হাতে একটা ডায়েরি আর পেন নিয়ে সব ঘটনাগুলো পরপর সাজাচ্ছেন। রাজু এর মাঝে হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ঋত্বিক, আশা স্টিল প্রাইভেট লিমিটেডের মালিকের নামটা জানতে পেরেছি, সুব্রত অধিকারী। শুধু আশা স্টিল প্রাইভেট লিমিটেড নয়, এছাড়াও আরও অনেক কারখানা ও কোম্পানি আছে ওনার। এক কথায় বলতে গেলে কলকাতার একজন নামকরা শিল্পপতি। আরে তুইও হয়তো চিনবি, অধিকাংশ সময় ওনাকে খবরের কাগজে বা খবরের হেডলাইনেও ওনাকে দেখা যায়। হ্যাঁ, ঋত্বিকবাবুরও নামটা কিছুটা চেনা চেনা লাগছে। দাঁড়া তোকে একটা ছবি দেখাই। এই বলে রাজু ইন্টারনেট থেকে সার্চ করে ভদ্রলোকের ছবি বের করে ঋত্বিকবাবুকে দেখিয়ে বললেন, এই দেখ। মিনিট 2 ছবিটাকে খুঁটিয়ে দেখে ঋত্বিকবাবু বললেন, মুখটা খুব চেনা লাগছে জানিস তো। তুই কাজ করতো, এই আশা স্টিল প্রাইভেট লিমিটেড ছাড়া আর যেই ফ্যাক্টরি বা কোম্পানি আছে এনার নামে তার একটা লিস্ট রেডি করে ফেল আজকে। তারপর কালকে আমি খোঁজ নিচ্ছি। ফার্স্ট কাজ করতে হবে আমাদের। আর কলকাতায় গিয়ে যেভাবেই হোক প্রথমে আশা স্টিল প্রাইভেট লিমিটেডে যেতে হবে। হ্যাঁ, আমি করছি লিস্ট, তুই বাকি ব্যাপারগুলো দেখ। প্রথমে ইংলিশ বাজার থানায় ফোন করে খবর নিতে হবে, কিন্তু আমরা ফোন করলে মুশকিল আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই জড়িয়ে আছে এতে। একজন জানলে বাকিরাও সাবধান হয়ে সব প্রমাণ লোপাট হয়ে যাবে। কোনো রিস্ক নেওয়া যাবে না। সবই বুঝলাম, কিন্তু কাকে দিয়ে খোঁজ নেওয়াই বলতো? সেটাই তো ভাবনার বিষয়। পরশু রাতে যদি জানতাম ওই খুন নিয়ে এখন তদন্ত করতে হবে, তাহলে তো পুলিশদের গতিবিধির দিকে নজর রাখতাম। সাধারণ খুন ভেবেছিলাম,
পুলিশরা ইনভেস্টিগেট করবে ভেবেছিলাম। এখন দেখছি গোড়ায় গন্ডগোল। কালকে কি কি দেখেছি ওখানে সেটা মনে করা ছাড়া কোনো গতি নেই, এমনকি রথিজিৎকেও ভরসা করা যাবে না। এই ভালো কথা মনে পড়েছে, ময়ূকের কথা মনে আছে তোর? কি বলতো? ও হ্যাঁ, মনে পড়েছে। কেন বলতো? এখন ওর কথা বলছিস কেন? আরে ও ইংলিশ বাজার থানায় পোস্টিং পেয়েছে আগের বছর, কনস্টেবল হিসেবে চাকরি পেল। ওর কাছে হয়তো সব ডিটেলস পাবো না, কিন্তু কিছুটা তো জানতে পারি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো, তাই না? তোর কাছে ওর ফোন নাম্বার আছে? আরে হ্যাঁ, কথাও হয় আমার সাথে। বাহ, তাহলে তো ভালোই হলো। তুই বরং ওকে ফোন কর আজকে রাতের দিকে। একটু অন্যভাবে হলেও জানতে চা, কিন্তু সব বলবি না। আমরা যে ইনভেস্টিগেট করছি এটা যেন টের না পায়, কারণ এখন কাউকে ভরসা নেই। সবাই ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে টাকার কাছে। তাই বুঝে শুনে সাবধানে কথা বলিস। আশা করি বুঝতে পারলি কি বোঝাতে চাইলাম আমি। হ্যাঁ, বুঝেছি। তারপর আরও বেশ কিছুক্ষণ ঋত্বিক বাবু আর রাজু বিষয়টা নিয়ে আলোচনা করার পর রাজু বলে উঠল, দূর, বকতে বকতে বিকেল হয়ে গেল। এবার বুদ্ধির গোড়ায় জল দেওয়ার জন্য চায়ের দরকার, নইলে মাথা খুলছে না। কি বলিস? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। তুই বস, আমি চট করে চাটা দিয়ে আসতে বলি। ঠিক আছে, যা। রাজু চা আনতে চলে যায়। অন্যদিকে ঋত্বিকবাবু সেদিন রাতে ডেড বডিটাকে কিরকম ভাবে পড়ে থাকতে দেখেছিলেন বা তার আশেপাশে কি দেখেছিলেন সেটা মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ভাবার পরে ঋত্বিকবাবুর মাথায় আসে তিনি এক ঝলক খেয়াল করেছিলেন সেদিন ট্রেনের ওই কামরার একটা দরজা ভাঙা ছিল, যেটা খুবই অস্বাভাবিক। কারণ দূরপাল্লার ট্রেনে রাত্রিবেলায় সবাই দরজা বন্ধ করে দেয়, আর ভাঙা দরজা একদমই দেখা যায় না সাধারণত রাতে, কারণ সেফটি ইস্যু হয়ে যায়। কিন্তু গরমকাল থাকায় সেদিন ঋত্বিকবাবু বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি। ভেবেছিলেন গরমকাল, তাই হয়তো আর মেরামত করা হয়নি দরজাটা। কিন্তু এখন ওই বিষয়টাকে সন্দেহের বাইরে রাখা যাবে না। এইসব ভাবনা চিন্তা করতে করতে রাজু চাটা নিয়ে চলে আসে। এই নে, নিয়ে এসেছি চা। এটা খেয়ে তারপর আবার ভাবতে হবে এই মিস্ট্রি সলভ করার টেকনিক নিয়ে। হ্যাঁ, ভাববো। তার আগে তুই চাটা শেষ করে ময়ূককে ফোন কর। যেভাবে যেভাবে জানতে বললাম সেভাবে জানবি, আর স্পিকারে দিস ফোনটা। ঋত্বিকবাবু কথাটা বলা মাত্রই তার ফোনটা বেজে উঠল। ফোনটার দিকে তাকিয়ে বুঝলেন বিষ্ণুর মামি ফোন করেছেন। যদিও তেমনই কথা ছিল। ঋত্বিকবাবু বলেছিলেন আজকের রাতের মধ্যে কি সিদ্ধান্ত নিলেন ওনারা সেটা জানাতে, তাই হয়তো ফোন করেছেন। ঋত্বিকবাবু রাজুকে বললেন, রাজু, তুই একটু বাইরে থেকে ফোনে কথা বলে আয়, আর যেভাবে বলেছি সেভাবেই বলিস। আমার একটা ফোন আসছে, আমি কথা বলে তারপর তোর সাথে কথা বলছি এই বিষয়ে। আচ্ছা, ঠিক আছে। রাজু ঘর থেকে বেরিয়ে গেল। তারপর ঋত্বিকবাবু ফোনটা ধরলেন। হ্যালো। হ্যাঁ মামিমা, বলুন। রবির কাছে শুনলাম পুরো ব্যাপারটা। আপনি শুনলাম বলেছেন আমাদের কলকাতায় যেতে হবে। হ্যাঁ, কারণ কলকাতায় না গিয়ে তদন্ত সম্ভব নয়। এই বিষয়টা আমি রবিকে বুঝিয়ে ফেলেছি। আশা করি ও আপনাকে বলেছে। হ্যাঁ, সেও আমাকে বলেছে, কিন্তু আমাদের যা আর্থিক অবস্থা, সেখানে কলকাতায় গিয়ে থাকাটাও আমাদের পক্ষে খুব মুশকিল ব্যাপার। আর রাতারাতি মাথার উপর ছাদই বা পাবো কোথায়? আহা, মাথার ছাদ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা আমি করে দেব। আমার ঘরের নিচতলাটা ফাঁকাই থাকে। আপনারা না হয় যে কদিন আমি তদন্ত করব সেই কয়েকদিন ওইখানেই থাকবেন। তার জন্য আর আলাদা করে আমাকে কোনো ভাড়া দিতে হবে না। আপনি তো বিষ্ণুর মামি হন, সেই হিসেবে দেখতে গেলে আপনি আমারও মামি হবেন। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই বাবা, তবে তুমি একদিন অনেক ওপরে উঠবে দেখো। ধন্যবাদ চাই না মামিমা, শুধু আশীর্বাদ করুন তাহলেই হবে। আচ্ছা, আমরা কালকে রাতে ট্রেন ধরবো, তাহলে কালকে রাতে আপনারা আমাদের সাথে যাচ্ছেন। আমি দেখছি টিকিটের ব্যবস্থা করা যায় কিনা। অবশ্য এত তাড়াতাড়ি টিকিট পাওয়াটা খুব মুশকিলের হবে, তবুও কিছু টিকিট থাকে, যদি পাওয়া যায় কোনোভাবে দেখছি ভেতর দিয়ে কথা বলে। ঠিক আছে, রাখছি এখন তবে। রানী দেবীর সাথে কথা শেষ হওয়ার পরপরই রাজু এসে ঘরে ঢুকল। কথা বললাম, বুঝলি তো। আমরা যে এটা নিয়ে তদন্ত করছি সেটা বলিনি। আমি শুধু বললাম যে সেদিন এরকম ট্রেনে আসতে গিয়ে দেখলাম এরকম একটা ঘটনা ঘটেছে। তা তুই কি কিছু জানিস?
এরকমভাবেই জিজ্ঞাসা করলাম আর কি। তা কি বললো? বড়ই অদ্ভুতভাবে উত্তর দিল। বলল যে আর বলিস না, সেই এক ঘটনা। ওই ঘটনা নিয়ে আমাদের ওপর যে কি চাপ আসছে আর কি সমস্যার মধ্যে পড়েছি সে আমরাই জানি। এক প্রকার ধর্ম সংকট হয়ে গেছে বলা চলে। ওর এই উত্তর শুনে আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি এমন হয়েছে? আর উত্তরে সে আমাকে বলল যে ও বেশি ডিটেলস জানে না, তবে ওর মনে হয় ওদের ওপর তলার স্যারদের সাথে এই বিষয়টা নিয়ে কারোর একটা কথা হয়েছে। ও নিজেও খুব চাপে ছিল, আর ওদেরকেও প্রচণ্ড রকমের চাপ দিচ্ছিল এই বিষয়টা পুরো চেপে যাওয়ার জন্য। অন্যান্য বিষয় নিয়ে ওদের ডিপার্টমেন্টে নাকি যতটা তৎপর থাকে, এটা নিয়ে ততটাই কচ্ছপের গতিতে চলছে। ওরা বিষয়টাকে ছিনতাই বলছে, আর সেভাবেই সাজিয়েছে। এখন ছিনতাইকারীকে খোঁজার অপেক্ষা, তবে আদতেও খোঁজার কোনো রকম চেষ্টা চলছে না। তাই ও বলল এক প্রকার ফাইল ক্লোজ করে দিয়েছে বললেই চলে। এবার কেন এটা নিয়ে ঠিকঠাকভাবে কোনো তদন্ত হচ্ছে না, কেনই বা ওদের উপর চাপ দেওয়া হচ্ছে, এটা নিয়ে মাথায় না ঘামানোর জন্য সেটাও জানে না। এবার আমি আরো ভালোভাবে নিশ্চিত হলাম যে পেছনে কোনো বড় মাথা এর সাথে জড়িয়ে আছে। যাই হোক, কালকে রাতে আমাদের ট্রেন, এখানে যা দেখার দেখা হয়ে গেছে। বাকিটা পরশু সকালে কলকাতায় ফিরে দেখতে হবে জোর কদমে, ঠিক আছে? ওকে স্যার। দূর, আবার স্যার বলছিস তুই? বলছি না পার্সোনাল জোনে স্যার না বলতে? আরে মজা করলাম, সে যতই না বলি, আসলে তুই তো আমার স্যার। অত শত জানি না, এটুকু জানি আপনাকে ছাড়া আমার তদন্তের দিক নির্দেশনায় আমি পাবো না, বুঝলেন স্যার? তা বুঝলাম। পরের দিন রাত 12টার ট্রেন ছিল এনজেপি থেকে। এর মধ্যে ঋত্বিকবাবু চেনা জানা একজনের সাথে কথা বলে রানী দেবী আর রবির জন্য অনেক কষ্টে স্লিপার ক্লাসের 2টো টিকিটের ব্যবস্থা করে। সেদিন রাতটা ট্রেনে কাটার পরে পরের দিন ভোরে ট্রেন পৌঁছল শিয়ালদা। ঋত্বিকবাবু রানী দেবী আর রবিকে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসেন। বাড়ির লোকের সাথে কথা বলে ওনাদের থাকার ব্যবস্থাটা সবার আগে পাকা করে নেয়। বিষ্ণুর বাড়িতে ওনারা থাকতে পারতেন, কিন্তু বিষ্ণু নিজেই একটা ঘর ভাড়া নিয়ে থাকে। সেখানে রানী দেবী আর রবি অর্থাৎ 3 জন থাকা সম্ভব নয়। বিষ্ণু একাই ওখানে অনেক কষ্ট করে থাকে। তবুও বিষ্ণু বলেছিল যে তার সঙ্গে থাকার জন্য। ঋত্বিকবাবুই তদন্তের স্বার্থে ওনাদের কাছাকাছি লাগবে, আর সেফটির একটা ব্যাপার আছে, এই জন্য তার বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে এসে প্রথমেই ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে ঋত্বিকবাবু ফ্রেশ হয়ে নিলেন। স্টেশন থেকে বিষ্ণু আর রাহুল যে যার বাড়িতে সোজা চলে গেছে। ঋত্বিকবাবু রাজুকে বলেছেন বেলা 12টার দিকে তারা বেরোবেন, আশা স্টিল প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে যাবেন। কিন্তু তার আগে ঋত্বিকবাবু ফোন করে জানলেন আশা স্টিল প্রাইভেট লিমিটেডের নামে আগে কোনো ডায়েরি থানায় জমা পড়েছে কিনা। সব খোঁজখবর নিয়ে দেখলেন আজ থেকে প্রায় 2 বছর আগে একটা ডায়েরি হয়েছিল জিনিসের কোয়ালিটি নিয়ে কারচুপির জন্য। সেই বিষয়টাও দেখতে হবে, কিন্তু তার আগে রানী দেবীরও একবার নতুন করে ডায়েরি করতে হবে, না হলে কোনো কিছুর ভিত্তিতেই ওনাদের সাথে কথা বলা বা জিজ্ঞাসাবাদ করা যাবে না। তাই ঋত্বিকবাবুরা যখন বেরোলেন, রানী দেবী আর রবিকেও সঙ্গে করে নিয়ে গেলেন। গিয়ে সবার আগে থানায় জেনারেল ডায়েরি লেখালেন। তারপর ওনাদের বাড়ি ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করে দিলেন। ওনারা চলে যাওয়ার পর ঋত্বিকবাবুরা প্রথমে ঠিক করলেন যে প্রথম দিন ছদ্মবেশে আশা স্টিল প্রাইভেট লিমিটেডে যাবেন। পুরো বিষয়গুলো ছদ্মবেশে গিয়ে একবার দেখে আসবেন, তারপরে বাকি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। সেই মতো দুজনেই নিজেদেরকে অন্য রূপে সাজিয়ে তুললেন। যেতে যেতে ঋত্বিকবাবু আর রাজু নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। এর আগের কেসটাও দেখলাম, ধামাচাপা পড়ে গেছে। এরা মনে হয় পাকাল মাছের মতো, ধরতে গেলেই খালি পিছলে যায়। ভুল বললি, তদন্ত হলে তো পিছলাবে, এদের বিরুদ্ধে কোনো তদন্তই হয় না। এই আমি শুরু করলাম তদন্ত, দেখি এবার কিভাবে পিছলে যায়। সেটাই এখন মূল বিষয়। এছাড়াও আরও এটা সেটা নিয়ে আলোচনা করতে করতে ঋত্বিকবাবুদের গাড়িটা দাঁড়িয়ে গেল। গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল তারা পৌঁছে গেছে। বিশাল বড় গেট, খুব সম্ভবত এটাই আশা স্টিল প্রাইভেট লিমিটেড। তারপর গেটের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন যে বড় করে লেখা আছে কোম্পানির নাম। সেটা দেখে আর কোনো সন্দেহ রইল না।
গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবেন এমন সময় সিকিউরিটি গার্ড তাদের আটকে দিলেন। ঋত্বিক বাবুরা নিজেদেরকে নতুন ক্লায়েন্ট বলে পরিচয় দিলেন। তা সত্ত্বেও সিকিউরিটি গার্ড ভদ্রলোক বলছিলেন যে ভেতর থেকে একবার খোঁজ নিয়ে এসে তারপর ওনাদের ঢুকতে দেবেন। ডিল করতে এসে শেষে কিনে এরকম ভাবে অপমানিত হতে হবে? আমরা কি কোনো কারণ ছাড়া এমনি এমনি এখানে এসেছি বলে মনে হচ্ছে আপনার? ঠিক আছে, আপনাকে ভেতরে যেতে দিতে হবে না। আমি আপনার মালিকের সাথে ফোন করে আপনার ব্যাপারে কথা বলে নিচ্ছি। না 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 স্যার, না স্যার, এরকম করবেন না স্যার, একদম। আসলে আমাকে এসব বিষয় কিছু বলা হয়নি স্যার, তাই আমি কিছু জানি না। ঠিক আছে স্যার, আপনারা ভেতরে যান, মালিককে ফোন করতে হবে না স্যার। ঋত্বিক বাবুরা ভেতরে যেতে যেতে পুরো কারখানাটাকে ভালো করে একবার দেখে নিলেন। ভেতরে পা রাখা মাত্রই দেখলেন সেগুন কাঠের পালিশ করা একটা চেয়ারের উপর একজন ভদ্রলোক বসে একটা ফাইল খুলে সেখানে কি যেন দেখছেন অতি মনোযোগ সহকারে। দেখে মনে হয় ম্যানেজার। তার সামনে একটা কাঠের টেবিল রাখা এবং তার মধ্যে আরও বেশ কিছু ফাইলপত্র ছড়ানো আছে। সেদিকে তাকিয়ে রাজু বলে উঠল, ভেতরে আসছি একটু। এখানে কাকে চাই? কি দরকার আপনাদের? ইনি হলেন দেবনারায়ণ বাবু, আমার স্যার। আসলে আপনাদের সাথে ইনি একটা ডিল করতে চাইছিলেন। উনি আপনাদের কোম্পানির ব্যাপারে খুব নাম শুনেছেন, তাই ওনার ইচ্ছে হয়েছে আপনাদের সাথে ব্যবসা করার। ও, বসুন বসুন। তাই সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের কোম্পানির নাম কি আর এখানে ব্রাঞ্চ কোথায়? আসলে আমি এতদিন বিদেশে ছিলাম, আগের মাসে দেশে ফিরেছি। এবার ব্যবসার কাজকর্ম শুরু করব। সল্টলেকে নিউ ব্রাঞ্চ খোলার ভাবনা চিন্তা চলছে। এখানে আসার আগে বিস্তর রিসার্চ ওয়ার্ক করেই আপনাদের সুখ্যাতি সম্বন্ধে পরিচয় হয়েছে। তাই প্রথম কাজটা আপনাদের সাথে করতে চাইছি। বেশ, বুঝলাম। তা আমাদের তো আরো অনেক কোম্পানি আছে, তা আপনি কিসের ওপর করতে চাইছেন আপনার ব্যবসা? এই তো স্টিলের ওপরই করব। আপনাদের অনেক নাম শুনেছি, তবে এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে আপনাদের কাজ চলে। তা সে বিষয়গুলো যদি একটু নিজে দেখতে পারতাম, মানে ওই আর কি, কোয়ালিটির ব্যাপারটা। কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না। তাও আপনি যখন বলছেন, তাহলে আমি একবার স্যারের সাথে কথা বলে আপনাকে পুরো বিষয়গুলো দেখাচ্ছি। কিন্তু তার আগে আমার অবশ্যই স্যারের পারমিশনটা নিতে হবে। তা আপনি কত টাকার ডিল করবেন ভেবেছেন? হ্যাঁ, সে তো অবশ্যই পারমিশন নিতে হবে। আপনি কথা বলে নিন, আমার কোনো অসুবিধা নেই। আর আমি আপাতত 50 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে চাইছি না, তো ওরকম অ্যামাউন্টেরই জিনিস কিনবো। ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি স্যারের সাথে কথা বলে আসছি। এই বলে ম্যানেজার উঠে গেলেন ফোনে কথা বলতে। সেই সুযোগে ঋত্বিক বাবুরা কারখানার চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। কারখানাটা আর 5টা কারখানার মতোই, কিন্তু তবুও যেন ঋত্বিকের মনে কেমন একটা খচখচ করছে। বারবার তার এটাই মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই স্বাভাবিক নয়। কিছুক্ষণ পর ম্যানেজার এসে জানালেন, সরি স্যার, আপনাকে অপেক্ষা করতে হলো। আর আমি স্যারের সাথে কথা বললাম, উনি বললেন যে এভাবে হুট করে ওনার সাথে দেখা করাটা পসিবল না, আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঋত্বিক বাবু খানিকটা চেষ্টা করলেন নিজের মিথ্যে প্রভাব প্রতিপত্তির প্রসঙ্গ টেনে এনে কোম্পানির মালিকের সাথে দেখা করার, কিন্তু শেষটায় কোনো লাভ হয় না। ওনারা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে যায়। অবশেষে ঋত্বিক বাবু ওখান থেকে রাজুর সাথে বেরিয়ে আসে। কিছুই তো লাভের লাভ হলো না। তাই তো দেখছি। তবে ভেতরে কিছু তো একটা গন্ডগোল আছে। আমার কিন্তু ভেতরের হাল হকিকত স্বাভাবিক লাগলো না। ঠিক আছে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব। কিভাবে খবর পাবি? আমাদের তো ভেতরেই ঢুকতে দিল না। তা দিল না, তবে আমি গত পরশু থেকে ওদের কারখানার একজন কর্মচারীকে ঠিক করে রেখেছি ভায়া ফেসবুক। সে আমার আসল পরিচয় জানে, আর এই কাজের জন্য একটা টাকা তাকে দিতে হচ্ছে। তাই সেই আমাকে ভেতরের সমস্ত খবর দেবে। কি বলিস রে? সে এরকম বিশ্বাসঘাতকতা করতে রাজি হলো? স্বাভাবিকভাবে রাজি হয়নি। টাকা খাওয়াতে হয়েছে সেটা তো বললাম, তবে আরেকটা কারণও আমাদের সাথে থাকছে। বলা চলে সে তার ব্যক্তিগত স্বার্থ। কি স্বার্থ? যে আমাকে খবর দিচ্ছে তার নাম রানা দে।
আজ থেকে 3 বছর আগে এই কারখানায় কাজ করতে এসে তার দাদা অস্বাভাবিকভাবে মারা গেছে। সেই খুনের কোনো তদন্তই হয়নি। এনার খোঁজ মূলত আমি রবির থেকেই পেয়েছিলাম, তারপর যোগাযোগ করেছিলাম। এনার দাদা আর রবির বাবা একসাথেই কাজ করত, তাই ভেতরের খবর আমরা পেয়ে যাব। কিন্তু আজকে বিকেলে আমাদের নর্মাল ড্রেসে কোনো ছদ্মবেশ ছাড়া গিয়ে নিজেদের আসল পরিচয় দিয়েই একজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কাকে বলতো? সুব্রত অধিকারী। কিন্তু এত সহজে কি ওনার নাগাল পাওয়া যাবে? তুই কি ভুলে যাচ্ছিস রাজু, আমাদের সেই ক্ষমতা আছে? আর আমাদের তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতেই হবে। আইনের চোখে সবই সমান, তাই আমাদের সরাসরি কথা বলতে হবে। ওনার বাড়ি যাব বিকেল আমরা। বেশ, ঠিক আছে। বাড়ি ফিরে নিজেদের ছদ্মবেশ পরিবর্তন করে ঋত্বিকবাবু পুরনো সব কাগজপত্র ঘাঁটতে বসলেন এবং আগের কেসটাও রিওপেন করার সিদ্ধান্ত নিলেন। কথা অনুযায়ী বিকালে রাজুকে নিয়ে তিনি গিয়ে পৌঁছলেন সুব্রত অধিকারীর বাড়িতে। দেখবার মতো প্রাসাদ সমান বাড়ি, বাইরে বিশাল একটা গেট, আর যথারীতি বাইরের সামনে সিকিউরিটি গার্ড এবং কড়া পাহারার বন্দোবস্ত। ঋত্বিকবাবুরা ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড তাঁদের বাধা দিয়ে জানতে চান যে অ্যাপয়েন্টমেন্ট করানো আছে কিনা। এর উত্তরে ঋত্বিকবাবু জানান যে উনি লালবাজার থানা থেকে আসছেন। সুব্রতবাবুর বিরুদ্ধে একটা ডায়েরি জমা পড়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। কথাটা শুনে সিকিউরিটি গার্ড তারপর কাকে যেন একটা ফোন করে কথা বলে তারপর ঋত্বিকবাবুদের ভেতরে যেতে দিলেন। ভেতরে ঢুকতেই বিশাল গার্ডেন, তারপর বেশ কিছুটা হাঁটতেই সেই বিশাল প্রাসাদ সমান বাড়ির দরজা। দরজাটা খোলা দেখে ঋত্বিকবাবু বলে ওঠেন, ভেতরে আসতে পারি? ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আবার ঋত্বিকবাবু বলেন, কেউ আছেন? ভেতরে আসতে পারি? এইবার ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, আসুন আসুন। দরজা ঠেলে ঋত্বিকবাবু আর রাজু ভেতরে প্রবেশ করলেন। ঢোকা মাত্রই দেখলেন সামনে একটা বিশাল সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে দোতলা থেকে নেমে আসছেন একজন ভদ্রলোক। হ্যাঁ, ইনি সুব্রত অধিকারী। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। মানে কিছুই না, বসুন। ঋত্বিকবাবু এবং রাজু সোফাতে বসার পর সুব্রতবাবু বলে উঠলেন, তা আমার কাছে কি প্রয়োজনে? আসলে আপনার এগেনস্টে একটা মার্ডারের চার্জেস এসেছে, তাই আমরা এখানে এসেছি জিজ্ঞাসাবাদ করতে। হোয়াট? মার্ডার? আমি? আর আপনাকেও বলিয়ারি মশাই? হ্যাঁ, আর আপনিও এই নিয়ে চলে এলেন জিজ্ঞাসাবাদ করতে? এটা আমাদের ডিউটি সুব্রত বাবু, নিয়ম সবার জন্যই এক। প্রমাণ নেই তাই শুধু জিজ্ঞাসাবাদ করতে এসেছি, প্রমাণ থাকলে তো সোজাসুজি অ্যারেস্টই করতাম আপনাকে। অফিসার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। না স্যার, মনে আছে। আমি এটাও ভুলিনি যে আপনি কে, আর আমি এটাও ভুলিনি যে আমার ডিউটি কি। ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে আমার ফালতু ঝামেলা করার কোনো ইচ্ছাই নেই। তার চেয়ে বরং আপনি বলুন কি জানতে চান। সেটাই বেটার হবে। যাই হোক, যেটা জানার, প্রথমত আপনি আগে একটা কথা বলুন যে এই ব্যবসা কি আপনি একা সামলান নাকি পার্টনারশিপ আছে কোনো? না না, ওসব পার্টনারশিপ নেই, তবে আমি একা সামলাই না। তাহলে আর কি সামলান? আমার ছেলে আছে, ওরা দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে ব্যবসায় যোগ দিয়েছে। কতদিন হলো? আমার বড় ছেলে বিবিএ কমপ্লিট করে লাস্ট 5 বছর ধরে আমাকে সাহায্য করছে, আর আমার ছোট ছেলে এখান থেকে বিবিএ করে বিদেশে গেছিল এমবিএ করতে। ফেরার পরে ও এই ব্যবসায় যুক্ত হয়েছে এই 1 বছর হলো। তার আগে আপনি একাই পুরো ব্যাপারটা দেখতেন, তাই তো? হ্যাঁ, আমি একাই দেখতাম। ছেলেটা তখন এসে মাঝে মধ্যে ফ্যাক্টরিতে বসতো, তারা তখন কাজের কিছুই বুঝতো না, তাই দেখতো কিভাবে কি হচ্ছে। তা আপনার ছেলেরা এখন কোথায়? যে যার ঘরেই আছে। আপনাদের সাথে কথা হলে ওনাদের ডেকে পাঠাবেন কাইন্ডলি। কেন বলুন তো? আপনি তো এক্ষুনি বললেন যে আমার এগেনস্টে চার্জেস নাকি এসেছে, তাহলে আমার ছেলেদেরকে টানছেন কেন? টানছি কারণ চার্জেসটা আপাত দৃষ্টিতে আপনার নামে আসলেও মূলত আপনার ফ্যাক্টরি আসা স্টিল প্রাইভেট লিমিটেড থেকে এর সূত্রপাত, তেমনটাই আমাদের জানানো হয়েছে। তাই সবার সাথেই কথা বলতে হবে। যাই হোক, মূল কথায় আসি এবার। কি কথা তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। ওয়েস্ট করার মতো একটুও ফালতু সময় আমার হাতে আর নেই, সো প্লিজ ফাস্ট। আমরাও তারাই আছি, তাই খুব বেশি সময় নেব না আপনাদের থেকে। যাই হোক, আপনি হারাধন দাসকে চেনেন?
নামটা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য সুব্রতবাবু চুপ করে গেলেন। দেখে মনে হলো চমকে গেছেন, কিন্তু চমকানোর তো কথা নয়। তাহলে এরকমই এক্সপ্রেশনের কারণ কি ঠিক বোঝা গেল না। খানিক বাদে সুব্রতবাবু বলে উঠলেন, আরে সে কোথাকার হারাধন দাস? আমি কি দেখে বসে আছি নাকি? কে সে? সত্যি জানেন না? আবারও বলছি, ভেবে বলুন। আরে বললাম তো চিনতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি একটু মনে করিয়ে দিই। আজ থেকে প্রায় 7 বছর আগে আপনার এই আশা স্টিল প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরিতে কাজ করা একজন 50 বছরের ভদ্রলোকের কথা বলছি, মনে পড়ছে? অনেকেই কাজ করে, অত মনে রেখে আমি বসে নেই। তাও ঠিক। ঠিক আছে, ছবি দেখে তাহলে আপনাকে। এই বলে ঋত্বিকবাবু একটা ছবি তার ফোন থেকে বের করেন এবং সুব্রতবাবুকে দেখিয়ে বলেন, দেখুন তো এবার এনাকে চেনেন কিনা। হ্যাঁ, মুখটা বেশ চেনা চেনাই লাগছে। মনে হচ্ছে কাজ করতো আমাদের ফ্যাক্টরিতে। কিন্তু কেন বলুন তো? গত বৃহস্পতিবার মাঝরাতে উনি মারা গেছেন। হ্যাঁ, তো আমি এখানে কি করব? আমাকে এই বিষয়েই বা কেন বলছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি কোনোভাবে এইসব বলার জন্যই কি এখানে এসেছেন? হ্যাঁ, এগুলো বলার জন্যই এসেছি। কারণ হারাধন দাসের ওয়াইফ রানী দাস আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন খুনের। হোয়াট? কোথাকার কি এরকম একটা অভিযোগ করলো আর আপনারা সেটাকে সত্যি ধরে নিলেন উইদাউট এনি প্রুফ? হ্যাঁ, এটা কিরকম আইন অফিসার? অত উত্তেজিত হবেন না স্যার। আমরা যদি এটাকে সত্যি ধরে নিতাম তাহলে আর জিজ্ঞাসাবাদ করতে আসতাম না, সোজা আপনাকে অ্যারেস্ট করতাম। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর খুনিকে আমাদের ধরতে হবে, সে কারণে আমাদের তো ইনভেস্টিগেশন করতে হবেই। ওনারা যেহেতু আপনাকে সন্দেহ করছেন, তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করা। আপনার কথার অর্থ আমার কাছে পরিষ্কার নয়। কেউ আমাকে সন্দেহ করলে আপনারা কি আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসবেন নাকি? না, আমি সেটা জিজ্ঞাসা করতে এখানে আসতাম না, কিন্তু সেই সন্দেহের যথেষ্ট যুক্তি আছে বলে আমার মনে হয়েছে, তাই আমরা এসেছি জিজ্ঞাসাবাদ করতে। রানী দাস আমাদের বলেছেন আপনাদের আশা স্টিল প্রাইভেট লিমিটেড থেকেই হারাধন দাসকে ফোন করে কলকাতায় ডাকা হয়েছিল, তারপর এখান থেকে ফেরার পথে ওনাকে খুন করা হয়েছে। না না, এখান থেকে ওনাকে ডাকার কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমি অন্তত দিইনি কোনো ইনস্ট্রাকশন। আর কলকাতায় ফেরার পথে বলতে উনি কি কলকাতার বাসিন্দা নন? না, উনি আগে কলকাতায় থাকতেন, কিন্তু এখন এখানে থাকেন না। ওনার পরিবার নিয়ে দার্জিলিং এ থাকতেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে আপনি অযথা এখানে এই বিষয় নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন বলুন তো? দার্জিলিং এর ব্যাপার দার্জিলিং এর পুলিশই বুঝে নেবে। আপনি হঠাৎ সেটা এখানে টেনে এনে আমাকে এইসব জিজ্ঞাসাবাদই বা কেন করছেন? শুধু এই কারণে যে আমার এখানে আসা বিষয়টা কিন্তু একদমই তা নয়। আপনাদের এই আশা স্টিল প্রাইভেট লিমিটেডের নামে 2 বছর আগে একটা কেস জমা পড়েছিল, যেটা নিয়ে তদন্ত হয়নি। এটা নিয়েও কিন্তু আমি তদন্ত শুরু করেছি। তো সেই বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসাবাদ ছিল আমার। আর বাকি রইল দার্জিলিং এর ব্যাপার। এখানে টানছি কেন? মূলত ওনারা দার্জিলিং এর বাসিন্দা আগে ছিলেন না, আর এই বিষয়টা কলকাতার সাথে যুক্ত আছে। সেই কারণেই আমাকে ঢুকতে হচ্ছে। দার্জিলিং এর বিষয়টার সুরাহা হবে না, তার প্রমাণ আমি নিজে পেয়েছি। আপনি তো পুরো গুবলেট কাণ্ড বাগাচ্ছেন মশাই। হ্যাঁ, আর কি বললেন? 2 বছর আগের কেস? হাসালেন অফিসার, সত্যি হাসালেন। 2 বছর আগের কবেকার কি ঘটনা সেটা এখন আপনি টেনে নিয়ে আনছেন? কোনো কিছু না জেনে এত আগের ঘটনা এভাবে ঘাটতে শুরু করবেন না প্লিজ। আহা, আপনি কেন মিছিমিছি ভয় পাচ্ছেন? যদি কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে আসে সেই কারণে? অফিসার, নিজের লিমিটে থেকে কথা বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কে। আপনার পরিচয় ভুলে যাব এতটাও মূর্খ আমি নই, তবে আমার মনে হচ্ছে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কে। যাই হোক, এখন ভুলভাল বিষয়ে তর্কে যেতে চাই না আমি। আপনি বরং আমাকে এটা বলুন যে হারাধন দাস আপনার এখান থেকে কাজ ছেড়ে দিল কেন? কে কখন কাজে আসছে যাচ্ছে, কি কারণে থাকছে ছাড়ছে, এসব নিয়ে মাথা ঘামানোর মতন সময় আছে বলে কি আপনার মনে হয়? এত বড় কোম্পানির এতগুলো ডিপার্টমেন্ট, এখন তো দেখছি কোথাও কোনো গন্ডগোল পাকালে আপনি আমাকেই এসে জেরা করতে বসবেন। দেখুন, এসব ছোটখাটো ব্যাপারে খোঁজ খবর রাখার সময় আমার থাকে না, এগুলো দেখার জন্য ম্যানেজার আসেন। আচ্ছা, ম্যানেজার তার মানে সমস্ত কিছু দেখাশোনা করেন, তাই তো? একদমই তাই। নতুন কে ঢুকেছে বা পুরনো কে বেরোচ্ছে তার সমস্ত ডিটেলস রাখার দায়িত্ব ওনারই।
ঠিক আছে, তাহলে ওনার সাথে কথা বলাটা দরকার। আমরা এই বিষয়ে ওনার সাথে কথা বলে নেব। ওনার থেকে জানতে হবে যখন, দেখি ওনাকেই ধরবো এবার। উনি কতটা জানেন বিষয়গুলো, এবার সেটা দেখতে হবে। এক মিনিট, আপনি হারাধন দাসের ব্যাপারে কোনো খবর এখনকার ম্যানেজার বাবুর কাছ থেকে পাবেন না, কারণ উনি 2 বছরই হলো ফ্যাক্টরিতে এসেছেন, একেবারেই নতুন। তাহলে আগের ম্যানেজার বাবুকে কোথায় পাবো সেটা বলে দিন। মানে কর্মচারীদের খোঁজ না রাখলেও অ্যাটলিস্ট ম্যানেজার বাবুর খোঁজ তো আপনার কাছে থাকার কথা। হ্যাঁ, সেই খোঁজ আছে, তবে বিশেষ কোনো লাভ হবে না তাতে আপনার। আমাদের আগের ম্যানেজার ছিলেন বলরাম মিত্র, ভদ্রলোক এখন আর নেই, বছর 6 আগেই মারা গেছেন। কিভাবে? এক্স্যাক্ট বলতে পারবো না, আমি সেই সময় সুইডেনে ছিলাম, খবর পেয়েছিলাম রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তাহলে না হয় হারাধন দাসের প্রসঙ্গ এখনই বাদ দিলাম। তবে 2 বছর আগে জিনিসের কোয়ালিটি নিয়ে কারচুপি আর এই ফ্যাক্টরির পেছনে ইললিগাল বিজনেস চালানোর অভিযোগ আছে। এইরকম অভিযোগ কেন উঠল? আরে তা আমি কি করে জানবো মশাই, বলুন তো? কেন, আপনার তো জানার কথা। আপনার কোম্পানির নামে বদনাম ছড়ালে বা সেই রকম কোনো মামলা দায়ের হলে আপনি কি ওয়াকিবহাল থাকবেন না? দেখুন, কোনো ইললিগাল বিজনেস নিয়ে কোনো অশান্তি এর আগে হয়নি। আপনার মুখেই প্রথম শুনছি কে নাকি অভিযোগ করে বসেছে। কোনো ঝামেলা হলো না, কোনো অশান্তি হলো না, হঠাৎ করে একটা অভিযোগ জমা পড়ে গেল থানায়। এ তো ভারী অদ্ভুত কথা। আপনি কিনা মালিক, আর আপনি বলছেন অদ্ভুত কথা? এই শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছে। যাই হোক, এসব ফালতু কথা ছাড়ুন, আর এই দুটো যে কেস বলছেন এগুলো নিয়ে তদন্ত করা বন্ধ করুন। আমার ফ্যাক্টরির রেপুটেশন নষ্ট হোক, আমি সেটা কখনোই চাইবো না। তার বদলে যা লাগে সেটা আমি দিচ্ছি, অযথা এই নিয়ে আর বেশি কথা বাড়াবেন না। বাহ, তার মানে ধরে নিতে হয় যে কেসগুলোর একটা প্রাসঙ্গিকতা রয়েছে। আপনি অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রেখে বিষয়টা আড়াল করতে চাইছিলেন, তবে এই শেষের যে যা লাগে আমি সেটা দিচ্ছি, এই কথাটাই আপনার মিথ্যে চেষ্টার মুখোশ খুলে দিল। তবে আপনি হয়তো আমাকে আর 5 জনের মতনই ভেবেছেন। আপনি হয়তো জানেন না আপনার এই ঘুষ দিতে যাওয়ার জন্য আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। অফিসার, এবার কিন্তু বাড়াবাড়ির মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে। একদম করবেন না। আপনার ওই ঠুনকো রাগ আমায় টলাতে পারবে না। রহস্যের ওপর থেকে পর্দা সরতে শুরু করেছে। বেশ, এখনের মতো আমি চলি। ও দাঁড়ান, আপনার ছেলেদের জিজ্ঞাসাবাদটা তো বাকি রইল। ওদের চট করে একবার ডেকে দিন, সামান্য কিছু জিজ্ঞেস করেই চলে যাব। অযথা সময় নষ্ট। যাই হোক, ডেকে দিচ্ছি। সুব্রত অধিকারী উঠে যাওয়ার কিছুক্ষণ পর দোতলা থেকে 2 ছেলে নেমে এলো। ঋত্বিক বাবু আর রাজুর বুঝতে অসুবিধা হলো না যে এরা দুজনেই সুব্রত বাবুর ছেলে। দুজনের মধ্যে একজন নেমে এসে বলল, আপনি আমাদের ডেকেছেন, বলুন কি দরকার? হ্যাঁ, একটা তদন্তের স্বার্থে আমার কিছু জিজ্ঞাসা আছে আপনাদের দুজনের কাছে। বেশ, আমি হলাম শুভ অধিকারী, আরও আমার ভাই বিশু অধিকারী। ঠিক আছে, আপনারা বসুন, আমি কয়েকটা প্রশ্ন শুধু জিজ্ঞাসা করব। শুভ আর বিশু বসে পড়ে সোফায়। আচ্ছা, আপনারা দুজন আপনাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করেছেন কবে? এই তো 4 বছর হয়ে গেছে, 2019-এ জয়েন করেছিলাম। আর আপনি মিস্টার বিশু? আমি এই তো 1 বছর হবে। এর আগে আপনি কি করছিলেন? MBA নিয়ে পড়া কমপ্লিট করে এলাম ইউএসএ থেকে। তারপর ওখানে স্কোপ পেয়েছিলাম চাকরির, কিন্তু এখানে সময় দিলে বেশি ইনকাম হবে, প্লাস আমাদের নিজেদের কোম্পানি, পারিবারিক ব্যবসা আরও গ্রো করবে, সেই জন্যই এখানে চলে এলাম। আর আপনি বিদেশে গেলেন না কেন শুভবাবু? আপনি প্লিজ আমাকে বাবু বলে সম্বোধন করবেন না। আমার বাইরে গিয়ে পড়ার কোনো ইচ্ছা কোনোদিনই ছিল না, মেনলি MBA করার ইচ্ছাই ছিল না, তাই আগেই জয়েন করেছি আমি। কিন্তু আপনি হঠাৎ এইসব নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করছেন কেন, আর কিসের তদন্ত সেটাই তো বুঝলাম না। সেটা কি বলা যাবে? হ্যাঁ, কেন বলা যাবে না। আসলে 2 বছর আগে আশা স্টিল প্রাইভেট লিমিটেড অর্থাৎ আপনাদের ফ্যাক্টরির নামে একটা কেস ফাইল হয়েছিল, সেটা তদন্ত হয়নি ঠিকভাবে। আর গত বৃহস্পতিবার রাতে এক ভদ্রলোক খুন হয়েছেন দার্জিলিং মেলে। তিনিও আশা স্টিল প্রাইভেট লিমিটেডে একসময় কাজ করতেন। এখন ওনার ওয়াইফ আপনাদের ফ্যাক্টরির, আর মূলত আপনার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন, তাই এখানে আসা আমাদের। সে কি? আচ্ছা, যে ভদ্রলোক কাজ করতেন বললেন, নামটা কি একটু বলতে পারবেন? আমি তো ফ্যাক্টরিটা দেখি,
এখন ভাই নতুন ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকে, আর আমি তো আগেই জয়েন করেছি বিজনেসে, তাই নামটা একটু বলুন তো, যদি চিনি। না, খুব সম্ভবত আপনি চিনবেন না, কারণ উনি প্রায় 7 বছর আগে আপনাদের ফ্যাক্টরিতে কাজ করতেন। তাও জিজ্ঞাসা করছেন যখন, তখন নামটা বলছি ভদ্রলোকের নাম হারাধন দাস। হারাধন দাস? নামটা খুব চেনা লাগছে, তাই যেন শুনেছি। আপনি আগে শুনেছেন নামটা? একটু মনে করে বলুন না। হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু কোথায় কোথায়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বাবা বলেছিল আমাকে, এই ভদ্রলোক থাকাকালীন নাকি মজুরি নিয়ে কি একটা ঝামেলা করেছিল, শ্রমিকদের তাতিয়ে তুলেছিল। মজুরি বাড়ানোর জন্য নাকি বিশাল ঝামেলাও হয়েছিল। শেষে মজুরি না বাড়ানোয় উনি কাজ ছেড়ে চলে গিয়েছিলেন। এটা সুব্রত বাবু তোমাকে বলেছেন? তুমি নিশ্চিত? আর কবে বলেছেন উনি? হ্যাঁ হ্যাঁ, বাবাই বলেছিলেন। আর এই বছরই বলেছিলেন কি একটা মজুরি বাড়ানোর কথা বলছিল শ্রমিকরা, সেই পরিপ্রেক্ষিতেই এই কথা উঠেছিল। বাবা তো তারপর বলেছিল যে এই বছরই ভদ্রলোককে ডেকে পাঠাবে, আবার ওনার ছেলের কাজের ব্যবস্থা করে দেবে। তারপর মনে হয় আর ডেকে পাঠাননি। কিন্তু বাবার বিরুদ্ধে অভিযোগ করলো কেন ওর বাড়ির লোক, সেটা ঠিক বুঝলাম না। হয়তো এই ঝামেলার কারণেই কোনোভাবে ওনারা সন্দেহ করছেন যে এই খুনটা তোমার বাবাই করেছেন। এত কি মুশকিল? যাই হোক, আজকে আমরা উঠি, পরে কিছু জানার থাকলে আমরা আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। আমরা মূলত চাই না আমাদের বাবার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ থাকুক। তাই এই অভিযোগ মেটানোর জন্য যেভাবে যেভাবে আমাদের আপনাদের সাহায্য করতে হবে আমরা অবশ্যই করব। ঠিক আছে, আজ তবে আসছি আমরা। এই বলে ঋত্বিক বাবু আর রাজু বাড়ি থেকে বেরিয়ে এসে মূল গেট পার করে নিজেদের গাড়িতে চড়ে বসলেন। গাড়িতে উঠে রাজুকে বললেন ঋত্বিক বাবু, কিরে রাজু, তুই তো কোনো প্রশ্নই জিজ্ঞাসা করলি না ওদের, আমি একাই বকবক করে গেলাম। না না, আমি শুনছিলাম, আর তুই তো সব জিজ্ঞাসা করলি, তাই আর কিছু বলিনি। তা শুনে কি বুঝলি বল? বুঝলাম যে সুব্রত বাবুর কথায় অনেক অসঙ্গতি আছে, আর ভদ্রলোকের কি জঘন্য ব্যবহার, আর কি আজে বাজে মেজাজ। আচ্ছা ঋত্বিক, উনি আমাদের ঘুষ দিতে চাইছিলেন কেন? এর মানেই তো দাঁড়াচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। ঘুষ দিতে চাওয়ার কারণটা অনেক কিছুই হতে পারে, তবে এক্ষেত্রে কারণটা ঠিক আমিও বুঝিনি। তবে ভদ্রলোক যে টাকা দিয়ে সব জায়গার মুখ এভাবে বন্ধ করে দেন, সেই ব্যাপারে আমি নিশ্চিত হলাম। তাও ঠিক। আর একটা জিনিস খেয়াল করেছিস, যেটা একটা বড় প্রমাণও হতে পারে? কি বলতো? ওই ভদ্রলোক আমাদের বললেন উনি নাকি হারাধন বাবুর ছবি দেখেও ঠিকভাবে চিনতে পারছেন না, কিন্তু এদিকে নিজের ছেলেকে হারাধন বাবু নিয়ে গল্প করেছেন। এমনকি উনি আমাদের এও বললেন যে কোনো নাকি ঝামেলা হয়নি, এদিকে ওনার ছেলে পুরো অন্য কথা বলল। বিষয়টা খুবই বড় একটা পয়েন্ট। হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস, আমি তো এটা খেয়ালই করিনি। না, এভাবে চললে সবটা আরো ঘেঁটে যাবে, আর ঘেঁটে যাওয়ারই কথা। পরপর এতগুলো ঘটনা এমন ভাবে হলো যে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় না ভাবলে মাথায় আসছে না কিছু। তুই আমার বাড়ি চল, ডিসকাস করবো এই নিয়ে। ওকে। তারপর বাড়ি পৌঁছে সন্ধ্যায় রাজু আর ঋত্বিক বসেন কেসটা নিয়ে নতুনভাবে ভাবার জন্য। সুব্রত বাবুর সমস্ত অস্বাভাবিক কথাগুলো পরপর সাজানো হয়েছে। সমস্তটা একত্রিত করে দেখলে প্রায় 70% নিশ্চিত হওয়া যাচ্ছে যে এর পেছনে সুব্রত বাবুই আছেন। সব বেআইনি কাজ থেকে শুরু করে খুনের মূল মাথা উনি, কিন্তু সলিড প্রমাণ ছাড়া কিছু বলার নেই। অন্যদিকে বিকালে পুলিশি ওপর মহল থেকে ফোন করে চাপ দেওয়া হচ্ছে যাতে এই বিষয়ে তদন্ত এখানে বন্ধ করা হয়। তাতে করে বুঝতে আরো সুবিধা হয় যে ভদ্রলোকের হাত অনেক দূর অবধি, তাই হাতে নাতে সলিড প্রমাণ ছাড়া কোনো কিছুই ধোপে টিকবে না। এই সব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ করে ঋত্বিক বাবুর একটা ফোন ঢুকলো। হ্যালো, হ্যাঁ বলুন, নতুন কোনো খবর পেলেন? আছে স্যার, সেই কারণেই তো ফোন করলাম। বলুন কি খবর? আজকে ম্যানেজার বাবুকে কার সাথে যেন একটা কথা বলতে শুনলাম। ওই কালকে মাঝরাতে
সবার চোখের আড়ালে কি যেন একটা দামি জিনিস এখান থেকে সরিয়ে ফেলার কথা বলছিলেন। দামি জিনিস? কি জিনিস আর কাকে বলছিলেন? সেটা আমি জানি না। খুব সম্ভবত হয়তো বড় মালিকই হবেন। ফোনে কথা বলছিল তো, তাই অতটা বুঝতে পারিনি। তবে ম্যানেজার বাবুর কথা বলার ধরন দেখে যা মনে হলো যে মালিকই হবেন। আবার কি সব যেন বলছিল পুলিশের কথা। কি বলছিল বলুন? ফোনের ওপাশে যে ছিল সে কি বলছিল তা তো আমি জানি না। তবে ম্যানেজার বাবু বলছিলেন যে না না স্যার, আপনি চিন্তা করবেন না, পুলিশ গুণাক্ষরেও টের পাবে না, আর কেউ টের পাওয়ার আগেই মাল বর্ডারের ওপারে পৌঁছে যাবে। তারপর ফোনের ওপারে থাকা লোকটা কি বলল সেটা তো জানি না, তবে ম্যানেজার বাবু কি বলছিল সেটা শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, মানে উনি বলছিলেন আমি তো একাই এতদিন সবটা করে ফেলতে পেরেছি, তাও আপনি যখন আসতে চাইছেন আসুন, তবে আপনার না আসলেও চলবে, কিন্তু তাও যখন আসতে চাইছেন তবে আসুন। তারপর তো আবার ম্যানেজারবাবু ফোনটা রেখে দিলেন। ঠিক আছে, তাহলে কালকে রাতেই আমাদের হাতে ভালো সুযোগ আছে, আপনি ওই দিকে নজর রাখুন। পরে কি করতে হবে সেটা আমি জানিয়ে দেব। ঋত্বিকবাবু ও রানাদের কথা এখানেই শেষ। ঋত্বিকবাবু ফোনটা কেটে দিলেন। তারপর রাজুর সাথে বসে বেশ অনেকক্ষণ সময় নিয়ে একটা পাকা পোক্ত প্ল্যান করলেন, মূল মাথাকে হাতে নাতে ধরার। কারণ তারা আগেভাগে থেকেই নিশ্চিত যে মূল দোষী সুব্রত অধিকারী, কিন্তু দরকার হচ্ছে প্রমাণ। শুধু অভিযোগের ভিত্তিতে এর চেয়ে এগোনো সম্ভব নয়, কারণ নিজের ক্ষমতার জন্য বারবার ফসকে যাচ্ছেন ভদ্রলোক। তাই এবার যেন কোনো ফাঁক না থাকে। ঋত্বিকবাবু রানাদেরকে আবার ফোন করলেন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে, সেটাতে একটু কিন্তু রিস্ক বেশি আছে, পারবেন তো? হ্যাঁ সব পারবো, কিন্তু কি কাজ সেটা তো বলুন আগে। কালকে সন্ধ্যার দিকে আপনাকে ওই জিনিসগুলো পাচার হওয়ার বিরুদ্ধে ডাইরেক্ট রুখে দাঁড়াতে হবে। ওদের সামনেই ওদেরকে থ্রেট দিতে হবে যে আপনি পুলিশকে সব জানিয়ে দেবেন। সাহস নিয়ে কাজ করতে হবে। সে না হয় রুখে দাঁড়ালাম, কিন্তু ওরা তো আমাকেও ছেড়ে কথা বলবে না, আমাকেও তো মেরে দেবে। ঠিক আগে যেমন ভাবে আমার দাদা আর হারানদাকে ওরা মেরে দিয়েছে, একইভাবে তো আমাকেও মেরে দেবে। হ্যাঁ আমি জানি আপনি প্রোটেস্ট করলে আপনাকে ওরা সরিয়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু আমাদের লোক আজ থেকে কাল রেড করার আগে অবধি আশা স্টিল প্রাইভেট লিমিটেড সহ অন্যান্য ফ্যাক্টরিগুলোর উপর নজর রাখবে। তাই আপনার কিছু হওয়ার আগেই আমরা স্টেপ নেব, কিন্তু এই রিস্কটা আপনাকে নিতে হবে। পারবেন? হ্যাঁ পারবো স্যার, পারতে তো আমাকে হবেই, নইলে তো আমার দাদার আত্মার শান্তি পাবে না। আচ্ছা আমাকে আরেকটা কথা বলুন তো, ওদের পুরো ফ্যাক্টরিতে সিসিটিভি ক্যামেরা আছে তো? হ্যাঁ 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 আছে আছে। ঠিক আছে, তার রেকর্ড রুম কোন দিকে জানেন? সেটা তো ঠিক জানি না, তবে যতটুকু শুনেছিলাম যে ফ্যাক্টরির পেছনের দিকে একটা ঘর আছে, সেখানেই খুব সম্ভবত। ঠিক আছে, এখন তবে রাখছি। যেভাবে যা বললাম কালকে সেভাবে কাজ করবেন, আর আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব। আচ্ছা ওকে। রানাদের সাথে দ্বিতীয়বারের মতো কথা শেষ করে ঋত্বিকবাবু থানায় ফোন করে কিছু ফোর্স নিলেন আগামীকালের জন্য। কারণ জানতে চাইলে তিনি বলেছেন যে কাল বড় মাপের স্মাগলিং হওয়ার চান্স আছে, তাই তার আগে একটা রেড হবে এক জায়গায়। কিন্তু সেটা যে আশা স্টিল প্রাইভেট লিমিটেড, সেই ব্যাপারে তিনি কাউকে জানালেন না, একমাত্র রাজু ছাড়া। কারণ এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা যাবে না। সুব্রত অধিকারীর যা ক্ষমতা, তাতে ওনার হয়তো কানে খবরটা পৌঁছে যেতেও পারে। তাই ফোর্স চেয়ে পরের দিন সকালবেলা থেকে আশা স্টিল প্রাইভেট লিমিটেডের ওপর এবং আরও অন্যান্য ফ্যাক্টরিগুলোর ওপর নজর রাখা শুরু হয়। ঋত্বিকবাবু রাজুকে দায়িত্ব দেয় ফ্যাক্টরির রেকর্ড রুমটা রাত 10টার মধ্যে খুঁজে, এবং রেকর্ড রুমের দায়িত্বে কে আছে তাকে সেখান থেকে যেভাবে হোক সরিয়ে ফেলতে হবে। নিশ্চিত করতে হবে সিসিটিভি ক্যামেরাগুলো যাতে অন থাকে। ঋত্বিকবাবুর কথা মতো রাজু আবারও ছদ্মবেশ নিয়ে সিকিউরিটি গার্ডের চোখে ধুলো দিয়ে ফ্যাক্টরির ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে আবিষ্কার করে সিসিটিভির ক্যামেরাগুলো সব অফ। সেখানে উপস্থিত গুন্ডা গোছের লোকটাকে কাবু করতে
রাজুর বেশি সময় লাগলো না। জুজুৎসুর কয়েকটা প্যাঁচেই তাকে ঘায়েল করে রাজু তাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর বন্ধ থাকা সিসিটিভিগুলো আবার অন করে দেয়। অন্যদিকে ঋত্বিকবাবুর কথা মতো রানাদেও কাজ শুরু করে দিয়েছে। ভেতরে তার সাথে কি হচ্ছে সেটা বোঝা মুশকিল, তবে ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। ফ্যাক্টরির একদম পেছনের ঘরটাতে দেখা যাচ্ছে কয়েকজন দাঁড়িয়ে কি যেন আলোচনা করছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল একজন লম্বা মতো লোক ওই পেছনের ঘরটাতে ঢুকল। তারপর আকার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এমনকি রাস্তাও তিনি বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু ভদ্রলোকের মুখটা দেখা যাচ্ছে না, কারণ সিসিটিভি ক্যামেরাটা যেদিকে লাগানো ভদ্রলোক উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। ক্যামেরাতে সবটা দেখে নিয়ে রাজু ফোনে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছে। রাজুর ইনস্ট্রাকশন মতো ঋত্বিকবাবু স্টেপ নেবেন। রাজু, ওদিকের অবস্থা কি এখন? রানা দেখে কোনো রুমেই এখনো অবধি দেখতে পাচ্ছি না, আর সব জিনিসগুলো আছে পেছনের ঘরে। কারখানায় ঢুকেই শেষ ঘরটাতে, আর দ্বিতীয় রুমে পাহারায় আছে দুজন, তাদের হাতে পিস্তলও আছে। একদম শেষ ঘর থেকে মনে হচ্ছে জিনিস বের করা হবে এক্ষুনি। ওকে, আমি ফোর্স নিয়ে বাইরে আছি, ওরা সামনের দিকে আসলেই ঢুকবো। বি কেয়ারফুল। ওকে ওকে, তুইও সাবধানে হ্যান্ডেল করিস। একদম। কলটা ডিসকানেক্ট করে রাজু আবার সিসিটিভির দিকে নজর রাখে। ঘড়িতে প্রায় রাত 12টা বেজে গেছে। এরকম সময় দেখা গেল পেছনের ঘর থেকে জিনিসগুলো নিয়ে ওই লোকগুলো সামনের ঘরের দিকে আসছে বেরোনোর জন্য। একটা গাড়ি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল বাইরে, খুব সম্ভবত ওতে করেই নিয়ে যাওয়ার প্ল্যান আছে। রাজু সিসিটিভিতে ইনস্ট্রাকশন দেওয়া ভদ্রলোকের মুখটা অবশেষে দেখতে পেল, কিন্তু সেটা দেখার পর সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সময় নষ্ট না করে রাজু সঙ্গে সঙ্গে ফোন করে ঋত্বিকবাবুকে। হ্যালো। হ্যাঁ বল। সবাই অ্যালার্ট হয়ে যা, ওরা সামনের রুমে চলে এসেছে অলমোস্ট। মেন মাথা যে তার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমরা যা ভাবছিলাম তা নয়। সুব্রত বাবু নন, অন্য একজন আছে এসবের পেছনে। কে? তুই আমি দুজনেই একে চিনি, ইভেন কথাও বলেছি। যাই হোক, এখন এত বলার মতো সিচুয়েশন নেই। ওরা এগিয়ে আসছে, তোরা আয় এবার, নইলে লেট হয়ে যাবে। আর ওদিকে সিকিউরিটি গার্ডের কি খবর? ওরা ভেতরে এসে আবার জানিয়ে দেবে না তো? না, সেই সুযোগ পাবে না, কারণ অলরেডি ওদের অ্যারেস্ট করা হয়েছে। ওকে, ওভার। ওদিকে ম্যানেজার বাবু রানা দেখে হাত বাঁধা অবস্থায় টানতে টানতে নিয়ে এলো সেই ভদ্রলোকের সামনে। স্যার, এ আজ দুপুর থেকে বহুত বাড়াবাড়ি শুরু করেছে, কোনোভাবে এসবের ব্যাপারে জেনে গেছে, আর হুমকি দিয়ে যাচ্ছে পুলিশকে জানিয়ে দেবে নাকি। কথাটা শোনা মাত্র ভদ্রলোক নিজের কোমরের পাশ থেকে একটা পিস্তল টেনে বের করলেন, আর সেটা রানাদের দিকে তাক করলেন। তারপর হাত দিয়ে ইশারা করে ম্যানেজার বাবুকে বললেন সরে যেতে। তার কথা মতো ম্যানেজার বাবুও সরে গেলেন। তারপর লোকটা ট্রিগার চাপতে যাবে, একজন হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, স্যার 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 পুলিশ আসছে, স্যার পুলিশ আসছে, পালান স্যার। কর্মচারীর কথা শেষ হতে না হতেই ঘরের দরজা ঠেলে ফোর্স নিয়ে ঋত্বিকবাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। হ্যান্ডস আপ। কিন্তু পিস্তল হাতে থাকা মেন কালপ্রিট না দাঁড়িয়ে পালাবার চেষ্টা করে। সাবধান, দাঁড়ান বলছি। অবশেষে ঋত্বিকবাবু ভদ্রলোকের পা লক্ষ্য করে গুলি চালান। যথারীতি অব্যর্থ লক্ষ্য ভেদ হয়। গুলি খেয়ে ভদ্রলোক সেখানেই আছাড় খেয়ে পড়ে কাতরাতে থাকে। ঋত্বিকবাবু বাকিদের অর্ডার দেন, সবাইকে নিয়ে যাও এখান থেকে। তারপর ঋত্বিকবাবু এগিয়ে যান ওই পায়ে গুলি লাগা ভদ্রলোকের কাছে, কারণ তিনি যে আসল মাথা সেটা বুঝতে ঋত্বিকবাবুর আর বাকি নেই। তবে ভদ্রলোক কে সেই মুখটা ঋত্বিকবাবুর দেখা হয়নি। তখনও লোকটা উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করছিল। ঋত্বিক ভদ্রলোকের সামনে গিয়ে মুখ দেখা মাত্র সে অবাক হয়ে যায়। বিশু অধিকারী, আপনি আপনি তো এই ফ্যাক্টরির সাথে যুক্ত নন বললেন, তাহলে কিভাবে? ঋত্বিকবাবুর এই কথা জিজ্ঞাসা করার পর বিশু কি যেন একটা বলতে যাবেন, এমন সময় অজ্ঞান হয়ে যান। সাথে সাথে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর যেন ঝড়ের মতো এক একটা কাণ্ড ঘটে যায়, যা এখানে অপ্রয়োজনীয়।
এবার সরাসরি চলে যাই আমরা হাসপাতালে। সেখানে তখন চিকিৎসাধীন বিশু অধিকারী। ঋত্বিকবাবু সেখানেই উপস্থিত ছিলেন। তিনি ভাবছিলেন যে এর মূলে কোনো না কোনোভাবে নিশ্চয়ই সুব্রত হালদার আছেন। হয়তো ওনার ছেলেকে উনি খুঁটি হিসেবে ব্যবহার করছেন। কিন্তু সেই দিন ওখানে উপস্থিত থাকা সবার বয়ানে এ কথা স্পষ্ট হয় যে তাদেরকে সমস্ত ইনস্ট্রাকশন বিশু নিজে দিতেন। বিষয়টা একেবারে অনাকাঙ্ক্ষিত টুইস্টের মতো এসে ধরা দেয় ঋত্বিকবাবুর কাছে। বিশুর জ্ঞান ফেরার পর ঋত্বিকবাবু জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসবের পেছনে মূল মাথা আর কেউ আছে? সত্যি করে বলুন। আমরা যদিও সব খুঁজে নেওয়ার পর এটাই জেনেছি আপনি নিজে ওদের সাথে কন্ট্যাক্টে ছিলেন, এসব স্মাগলিং করতেন, কিন্তু আমার আপনার বয়ান দরকার। আপনি বলুন, আর কি কেউ যুক্ত আছে এর পেছনে? না, এই স্মাগলিং এর পুরো ব্যাপারটা আমার প্ল্যান। আর এই ফ্যাক্টরিটা আগে বাবা চালাতেন, এখন দাদা চালায়। তাই আমি নিশ্চিত ছিলাম যে এখান থেকে কিছু করলে আর যাই হোক আমি ফাঁসব না। তাই এখান থেকেই সমস্ত মাল পাচার করতাম। আমি যখন পড়তে গেছিলাম বাইরে, সেখান থেকেই এসব ব্যাপারে জানতে পারি। আর মূলত এই কারণেই আমার দেশে ফিরে আসা। হারাধন বাবুকে কি আপনি তাহলে খুন করিয়েছেন? হ্যাঁ, সেদিন বাবা আগের কোনো ঝামেলা মেটানোর জন্য ভদ্রলোককে আশা স্টিল প্রাইভেট লিমিটেডে ডেকেছিলেন। সেটা আমি জানতাম না। বাবা আসার আগেই ভদ্রলোক চলে এসেছিলেন। আর এখানে তখন আমাদের এই সমস্ত মালগুলো সামনের ঘরে ছিল, এমনকি আমরাও সামনের ঘরে ছিলাম। কাউকে হুট করে ফ্যাক্টরির মধ্যে ঢুকতে দেওয়া হয় না, সেই রকম ইনস্ট্রাকশনই দেওয়া ছিল। কিন্তু ওই ভদ্রলোক কিভাবে যেন ভেতরে ঢুকে পড়লেন, আমাদেরকে দেখে ফেললেন, আর ওই জিনিসগুলো দেখে সবটা বুঝতেও পারলেন। বাবার কাছে ভদ্রলোক সম্পর্কে শুনেছিলাম উনি নাকি খুব সৎ মানুষ ছিলেন। তাই উনি বেঁচে থাকলে পুলিশকে সব জানিয়ে দেবেন এই আশঙ্কায় সেদিনকে রাত্রে আমার লোক ওনাকে ফলো করে। মাঝরাতে ট্রেনে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগ নিয়ে আমারই ইনস্ট্রাকশন মতো ওনাকে মার্ডার করা হয়। ছি 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 ছি, আপনার এই ইনোসেন্ট মুখটার পিছনে যে এত কুৎসিত একটা রূপ আছে সেটা আমি সত্যি সেদিন জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বুঝতে পারিনি বিশুবাবু। তবে আপনার এই নৃশংসতার জন্য আমি সব রকম ব্যবস্থা করব। আপনাকে এখান থেকে সোজা পুলিশ কাস্টাডিতে নেওয়া হবে জামিন অযোগ্য ধারায়। তারপর দেখি আপনাকে কে বাঁচায়। নিজের চরম পরিণতির জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিন। শুনছিলেন আজকের গল্প দার্জিলিং মেল হত্যা রহস্য। গল্পকার শর্মিলা সিং, গল্প পাঠে সাব ইন্সপেক্টর এবং ট্রেন যাত্রী আমি সায়ন, ঋত্বিকবাবু রূপঙ্কর, রাজু এবং ম্যানেজার ব্রহ্মা, রতিজিৎ বিশ্ব, বিষ্ণু অমিতাভ, রাহুল দেবায়ন, রবি বাসব, কনস্টেবল শুভম, সুব্রত অধিকারী বুবাই, বিশু অধিকারী সুপ্রিয়, শুভ অধিকারী পার্থ, রানা দে অঙ্কন, ড্রাইভার সিকিউরিটি গার্ড এবং কর্মচারী সূর্য, রানী দেবী ঝিনুক। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।